হ্যালো বন্ধুরা, আমি নদীহা। ওয়েলকাম তোমাদেরকে ফিটনেস উইথ নদীহা আড্ডায়। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। আজ আমাদের সাথে দুজন খুবই স্পেশাল গেস্ট আছে, যাদের দুজনকে আমরা আসলে সবাই চিনি। একজন হচ্ছে আমাদের ক্রিকেটার, বাংলার বাঘিনী শারমিন আক্তার সুক্তা। আরেকজন হচ্ছে আল্ট্রা রানার মাহফুজ শাওন। আমরা আস্তে আস্তে দুজনেরই লাইফ স্টোরি আজকে শুনবো, তাদের জার্নিটা কিরকম ছিল, কিভাবে তারা শুরুটা করেছে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দুজনের গল্পই আমরা শুনতে থাকবো। শারমিন আক্তার সুক্তা, ওর জার্নিটা বিকেএসপি থেকে শুরু হয়। ও বিকেএসপি স্টুডেন্ট ছিল, সেখান থেকে ওর ক্রিকেট ক্যারিয়ারটা। তারপর জাহাঙ্গীরনগরে এখন পড়াশোনা করছে। আর মাহফুজ শাওনের শুরুটা অনেক বলবো খুবই ইন্টারেস্টিং। আমি যখন পড়েছি, ওর স্কুল লাইফটা ছিল তোমার হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল, যেখানে ও শুধু খেলাধুলা করতে পারবে এই জন্যই সে বোর্ডিং স্কুলে যায়। তারপর জাহাঙ্গীরনগরে পড়াশোনা। ছোটবেলায় কিন্তু ও ফুটবলটাই বেশি করতো। ফুটবল খেলার পাশাপাশি এই যে অ্যাথলেট রানার, আজকে লং রানিং এ চলে আসছে, এই গল্পটাই আমরা শুনবো। আর সাথে অবশ্যই সুক্তা থাকছে। শাওন সুক্তার যে বন্ধুত্বের গল্প, জিয়াবিয়ান বন্ধুত্বের গল্প, সেটাও আমরা শুনবো। সাথে থেকেও আমরা আস্তে আস্তে ডেকে নিচ্ছি আমাদের অতিথিদের। প্রথমে আমি ডেকে নিচ্ছি শারমিন আক্তার সুক্তাকে। হাই আপু, আসসালামু আলাইকুম। কেমন আছো? হ্যালো সুক্তা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। বাসার সবাই ভালো আছে? বাসায় সবাই ভালো আছে। প্রথমেই বলে নেই একটু হয়ে গিয়েছে কি এখন বৃষ্টির সিজন। তো উপশহরগুলো তো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বিদ্যুতের একটা আপ ডাউন চলতেছে। আহ, আর হচ্ছে আইপিএস এর পর্যাপ্ত এখন আলো নেই, আইপিএস এর মাধ্যমে যতটুকু চলে আর কি। চেষ্টা করো ও পুরো আচ্ছা। আড্ডাটা থাকার জন্য। আমি ইনশাল্লাহ ইনশাআল্লাহ, এনজয় করব। ইনশাআল্লাহ। মানে কারেন্ট চলে গেছে? ও গড। হ্যাঁ হ্যাঁ আপু, ইলেকট্রিসিটি প্রবলেম। আসলে হ্যাঁ, প্রায় রেগুলার ঝড় বৃষ্টি হওয়ার কারণে হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাঁ। সময় দেখা গিয়েছে যে বৃষ্টি আসলেই বিদ্যুৎটা চলে যায়। তো সেক্ষেত্রে আইপিএস এ শেষ ভরসা। আচ্ছা, সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো লাইফটা আগেই যাতে ইলেকট্রিসিটি ব্যাক ইনশাল্লাহ করে এবং সুন্দরভাবে আমরা শেষ করতে পারি। ইনশাল্লাহ আর ইনশাল্লাহ। এমনি বাসার সবাই সুস্থ আছে না? তোমার আব্বু শুনেছিলাম একটু অসুস্থ, এখন কি অবস্থা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঙ্কেলের? এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছে এবং ভালো আছে। দোয়া করবেন যেন আর একটু রিকভারি হয়ে যায়। সবাই যেন সুস্থ যাক, থাকে। আসলে এই আলহামদুলিল্লাহ। সময়টা বয়স্ক লোকদের জন্য খুব একটা সংকটময় সময়, আমাদের থেকেও। কারণ আমরা মোটামুটি হ্যাঁ, ফিটনেস নিয়ে, অ্যাক্টিভিটিস নিয়ে থাকতে পারি, নিজেদেরকে ওইভাবে মোটিভেটেড করতে পারি। তো যারা একটু আমাদের থেকে বয়স্ক, তারা আসলে তাদের যে রেগুলার লাইফটা চলে, তো ওখান থেকে হঠাৎ করে চাইলেও তারা আসতে পারে না, চেঞ্জ করে আসতে পারে না। তো তাদের জন্য আসলে এই সময়টা খুবই, আমার কাছে মনে হয় খুবই একটা কঠিন সময়, তাদের সুস্থ থাকাটা। এবং আমাদেরও হ্যাঁ, তাদেরকে হ্যাঁ। ওইভাবে যত্নশীল হতে হবে তাদের প্রতি। আইদার আমরা তাদেরকে সুস্থ রাখতে পারবো না। হুম। অবশ্যই, অবশ্যই, এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। কারণ হেলথের ব্যাপারটা আসলে একটা এজের পর এমনিতে, এজন্যই আসলে মানুষ বলে না, ফিটনেসটা রাইট কিন্তু রাইট অনেক ছোটবেলা থেকেই গ্রো আপ করতে হয়। আস্তে আস্তে জিনিসটাকে রাইট। ওভাবেই সেট করতে হয়। তারপরে আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি সবাই সেটাকে ধরে রাখার চেষ্টা করব। তো সুক্তা, ইনশাল্লাহ। তোমার সম্পর্কে তো আমরা মানে মোটামুটি সবাই চিনি, কারণ তুমি অলরেডি ইন্টারন্যাশনাল প্লেয়ার। আল্লাহর রহমতে আমাদের দেশে প্রথম থেকেই তুমি আমাদের ন্যাশনাল টিমে আছো এবং খুব ভালো পারফরমেন্স তোমার। আমাদের দেশের গর্ব তুমি। তারপরে তোমার মুখ থেকে আজকে ছোট করে তোমার লাইফের স্টার্টিংটা একটু শুনতে চাই। লাইফে স্টার্টিং বলতে আপু, হয়ে গিয়েছে কি ছোটবেলা থেকে আমি খুব স্পোর্টস মাইন্ডেড ছিলাম। তো স্কুল যে ইভেন্ট গুলো ছিল, তো ম্যাক্সিমাম করার চেষ্টা করতাম। হোয়াট এভার ইভেন্ট, মানে ইভেন্ট যেটাই হোক, আমাকে স্পোর্টস করতে হবে। বিশেষ করে টিফিন টাইমটা স্কুলের, এটা ছিল সব থেকে প্রিয়, যে টিফিন টাইমে একটু খেলতে পারবো। তো নর্মালি হয় না যে বাসা থেকে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ের
জন্য বাবা মার নিষেধাজ্ঞা গুলো থাকে, যেমন আদেশগুলো থাকে ওই রকম, উপদেশগুলো ওই রকম, যে না পড়াশোনা করতে হবে, ভালো জব করতে হবে। তো আশেপাশে তো এগুলো শুনেই বড় হওয়া। তা খেলাধুলার ওভাবে স্কোপ ছিল না স্কুল টিফিন টাইমটা ছাড়া। তখন আমি যখন হাই স্কুলে উঠি, প্রায় মানে প্রাইমারি লেভেলে, কেজি লেভেলেও আমি প্রচুর পরিমাণে খেলি। তো হাই স্কুলে যখন উঠি ক্লাস 6 থেকে আমাদের হচ্ছে শীতকালীন আন্তঃ স্কুল প্রতিযোগিতা হতো। সম্ভবত এখনো হয় শীতকালীন আঞ্চলিক যে আন্তঃ প্রতিযোগিতা, স্কুল প্রতিযোগিতা। তো ওইটা থেকে আমি স্কুল থেকে সকল ধরনের খেলাধুলো পার্টিসিপেট করতাম। ব্যাডমিন্টন, লাইক হ্যান্ডবল, ভলিবল। তো ওখান থেকে তো আমি ব্যাডমিন্টনটা বেশ ভালো খেলতাম, এবং খুব প্রিয় একটা গেম ছিল, যে ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসাটাও অনেক আলাদাভাবে ছিল। তখনও ক্রিকেট ও, জিনিসটা আমার কাছে আসেনি। তো মজার আমি কিছু, হচ্ছে তার মানে এভাবে ক্লাস, ছোটবেলায় তুমি ব্যাডমিন্টনের প্রতি দুর্বল ছিলা, সম্পূর্ণরূপে নিশ্চয়ই ব্যাডমিন্টন নিশ্চয়ই প্লেয়ার যাকে নিশ্চয়ই। বলা হয়, যে ভালোবাসাটা পুরা ওইখানেই ছিল। হ্যাঁ, এখনো এখনো থাকে না যে মানুষের একটা উইকনেস থাকে, ব্যাডমিন্টন এখনো এখনো একটা প্রিয় খেলা আর কি। সময় পাইলেই মাঝে মধ্যে খেলা হয়, আর শীতকালে তো ডেফিনেটলি খেলা হয়। তো দেখা গিয়েছে, তো শীতকালীন ওই ইভেন্ট গুলো করার পরে আমাদের গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা থেকে নাইট কটন মিলস এর একটা হচ্ছে টুর্নামেন্ট খেলা হতো, এবং টুর্নামেন্টটা অর্গানাইজ হতো আমাদের স্কুলেই। তো সন্ধ্যার সময় খেলাটা হতো নর্মালি। আমি তখন ছোট, ক্লাস 7 পড়ি। তো সে সময় একটা ছোট মেয়েকে তো আর হচ্ছে সন্ধ্যার সময় একা ছাড়বে না। তো মাঝে মাঝে আম্মু যাইতো, আব্বু যাইতো সঙ্গে নিয়ে। এইভাবে আমি আমাদের হচ্ছে রাউন্ড লেভেলের যে খেলাগুলো ওগুলো দিনে হইতো, এবং ফাইনাল এবং সেমিফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল বোথ হয়তো হচ্ছে আপনার রাত্রেবেলা গেস্ট আসতো, একটা জমজমাট অবস্থা থাকে, এবং আমাদের কাছে ওইটাই একটা ইন্টারন্যাশনাল ফ্লেভারের গেম ছিল। তো ওখানে খেলতে গিয়েছি, আমরা সেমিফাইনাল জিতেছি, ফাইনালে উঠেছি। তো খেলতে গিয়েছি, তো আমার খেলা দেখে আমাদের গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট প্র্যাকটিস করায় বাবলু ভাই। তো উনি বললো তুমি তো অনেক ভালো ব্যাডমিন্টন খেলো, তোমার অ্যাথলেটিক বডি, তুমি ক্রিকেট খেলা। আমি বলি ক্রিকেট, তখনও আসলে 2008 সালে মেয়েদের ক্রিকেটটা, আমাদের নারী ক্রিকেটটা তেমন ওইরকম ছিল না। শুধু তখন হচ্ছে বাংলাদেশ এশিয়া কাপ খেলে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া আসে বাংলাদেশে। তো বাংলাদেশে এশিয়া কাপ হয়, তখন থেকে বাংলাদেশের নারী ক্রিকেটটা সম্পর্কে সবাই আস্তে আস্তে জানতে পারে। তো আমি বললাম হ্যাঁ ক্রিকেট খেলবো নর্মালি, খেলতে বললো তো না নেই। বললাম হ্যাঁ খেলবো শিওর। তো দেন বললো যে তুমি স্টেডিয়ামে আসো। তো নর্মালি স্টেডিয়াম ছিল আমাদের স্কুলের পাশে। তো স্কুলের পাশে থাকার কারণে আমাদের স্কুলের প্র্যাকটিস গুলো হয়তো স্টেডিয়াম কেন্দ্রিক। তো স্টেডিয়ামে যাওয়া হইতো। তো স্কুলের প্র্যাকটিস করতে গিয়েছি স্টেডিয়ামে, গিয়ে দেখছি যে ক্রিকেট প্র্যাকটিস চলছে। তা আমাকে আবার বাবলু ভাই ডেকে বললেন, তোমাকে আসতে বলেছিলাম, তুমি তো, তোমার স্কুলে খেলা চলছে, এখন সামনে ডিকেএসপিতে একটা ট্রায়াল আছে, ডিকেএসপিতে ক্রিকেটের মেয়েদেরকে নিবে প্রথম ম্যাচ হিসাবে, তুমি কি ভর্তি হতে যাবে চাও? আমি বললাম, আমি তো ট্রায়ালে চান্স পাবো কিনা আমি তো এটাই জানি না। আর সব থেকে বড় কথা, আমি তো হচ্ছে এখনো ক্রিকেটের যে ব্যাট বা বল আমি তো এটি হাতে নেইনি। তো বললো কোনো সমস্যা নেই, তোমার ফিটনেস অনেক ভালো আছে। তো তোমার আশা করছি যে তোমার ফিটনেসটা ভালো আছে, তুমি প্রথমত ফিটনেস দেখেই নেওয়া হবে। তো তুমি ভালো কিছু করবা। তো ভাইয়া হচ্ছে আমাকে কনফিডেন্সটা দিয়েছিল অনেক, যে তুমি করবা। তো আমার মাথায় তো ঢুকে গিয়েছে, না আমার তো যেতে হবে, আহ বিকেএসপি তে কিছু চান্স পেতে হবে। তারপরে বের করতে লাগলাম বিকেএসপি কি, বিকেএসপি তে কারা ভর্তি হয়েছিল। দেন জানলাম সাকিব আল হাসান তখন বাংলাদেশের টপ স্টার, মুশফিক ভাইয়া, সাকিব আল হাসান, মাশরাফি ভাই, মানে তখন ক্রিকেটটা জানা শুরু হলো। আমার তখন মাথার ভিতরে ঢুকেছে অ্যাটলিস্ট টেস্ট দিতে যাব, চান্স পাই না পাই সেটা পরের বিষয়, টেস্ট আমাকে দিতে হবে। তো দেন আম্মুকে বলি, তুমি আম্মু তো অনেক নারাজ। অনেক লাকি, তুমি অনেক লাকি যে তোমার মানে আমরা তো মানে বিকেএসপি তে এই সুযোগটা পাইনি, মাত্র 4টা ইভেন্ট ছিল আমার সময়, মানে মেয়েদের। সো তুমি খুবই লাকি যে প্রথম ইয়ে হিসাবেই তুমি জাস্ট এক্সাম তো অন্তত দিতে পেরেছিলা, যে তোমার মাধ্যমে ডিপার্টমেন্ট স্টার্ট হয়েছে। ডেফিনেটলি, সো লাকি, ডেফিনেটলি সো আপু, লাকি। ডেফিনেটলি আমি এই বিষয়ে আসলে লাকি।
আহ, এর জন্য তো শুক্রিয়া জানাই সৃষ্টিকর্তার কাছে যে প্রথমত আমরা প্রথম ব্যাচ ছিলাম। সেকেন্ড, আমার বাসা কনভিন্স করাটা ছিল অনেক বড় একটা ইস্যু, যে বাসা আম্মু সাধারণত আহ, আমি জানি যে খেলাধুলার বিষয়টা বললে আম্মু হয়তো কনভিন্স হবে না। ঠিক আছে তুমি এখানে খেলো খেলো, তুমি ওখানে গিয়ে খেলবে, জিনিসটা ওভাবে আম্মু নিবে না। তা আম্মু শোনার পর আম্মু একটু খোঁজ খবর নিল, না ওখানে গেলে লেখাপড়া হবে না, তুমি শুধু খেলাধুলা, কোনো ভবিষ্যৎ নাই, এক্সপ্রেস, এভাবে অনেক কিছু বললো। দেন আমার মাথায় তো ঢুকে আম্মুকে বললাম, আম্মু তখন আমি ক্লাস 8-এ, এখন আমরা সাধারণত আমরা ক্লাস 8-এ 5-এ তো বৃত্তির জন্য অনেকটা প্রিপারেশন শুরু হয়ে যায়। তা আম্মুকে বললাম, আম্মু বিভিন্ন জায়গায় যেমন তুমি আমাকে টেস্ট দাও, তো আমাকে টেস্ট দাও যে আমি টিকি কিনা, আমি তাকে টিকি দেন তো ভর্তির বিষয় আসবে। তা আব্বুকে কনভিন্স করলাম। তা আব্বু বললো ঠিক আছে আমি নিয়ে যাব। তো আব্বু নিয়ে গেল, এবং বিলিভ মি আমার পুরো রাস্তা জুড়ে আমার 1 সেকেন্ডের জন্য ঘুম আসেনি। বা হয় না মানুষের জার্নি গুলো একটু ঘুম আসে, বা অস্থির, আহ, বা একটু মাথাটা পাশে, হয় না বাসে সিটের পাশে দিয়ে বসে থাকলে, আমার ক্ষেত্রে শুধু ঝিমায় যায়, এক্সাইটমেন্ট একটু ছিল লং আমি কখন জার্নিতে যেতে পৌঁছাবো। হয়। হ্যাঁ, হ্যাঁ। আর আমার ক্ষেত্রে যে জিনিসটা ছিল যে আমি কখন পৌঁছাবো, মানে আমি কখন পৌঁছাবো। দেন বিকেএসপি যখন গেটে এন্টার্ড হয় আমাদের, তো আমার কাছে এখনো সেই ফিলটা, মানে পৃথিবীর কিছু সুখময় মানুষের থাকে না স্মৃতি, তার মধ্যে একটা স্মৃতি, যে আমি যে বিকেএসপি তে যখন ঢুকি এবং ঢুকে আমাদের 1 নাম্বার যে বিকেএসপি ক্রিকেট গ্রাউন্ডটা, তো আমি ওটা দেখে চিন্তা করি এত সুন্দর গ্রাউন্ড। বিকেএসপি গুলো আপু তো জানেন কতটা পরিপাটি বাহিরের গ্রাউন্ড থেকে, এবং পরিবেশ, এবং ফার্স্ট মাশাল্লাহ। ইন্টারভিউর যে ঘটনাগুলো থাকে, এটা মনে হয় সবার জীবনের মনে হয় সেরা হ্যাঁ, দিনটা হ্যাঁ, থাকে, right. যেদিন বিকেএসপি তে প্রথম ঢোকা হয়। লাইক মানে আমার যেটা মনে আছে, আমি যেদিন ঢুকি আমার কাছে মনে হয়েছে আল্লাহ এত লম্বা রাস্তা, এই মানে এন্ট্রি গেট থেকে কলেজ গেট পর্যন্ত যে ছিল, এই রাস্তা Right, শেষ right. হবে কিভাবে, এবং এত বড় ফিল্ড, এটা আর ঠিক আমি যে তো ছোট, নর্মালি দেখা হ্যাঁ, যায় না। আমার কাছে মনে হয়েছে এতগুলো মাঠ একটা জায়গায়, পাশে অ্যাথলেটিক্স ট্র্যাক। তো অ্যাথলেটিক্স তখন আমি শুটিং কি জিনিস এটা বুঝতাম না। আমি ভাবতাম শুটিং, দ্যাট মিনস যারা শুটিং করে, তো শুটার বা শুটিং জিনিসটা ডিফারেন্ট। তো এবং শুটিং থেকে শুরু করে যখন পুরোটা সুপ্তা, তোকে একটা ঘুরলাম। মজার ঘটনা তো বলি। যখন শুটিং ডিপার্টমেন্টে আমি জয়েন করি, হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করছে কিসের শুটিং, কোন সিনেমায় কি গেছো? মানে লাইক মানে আমাদের দেশে সত্যি কথা, শুটিং এখনো পর্যন্ত অনেকে কিন্তু শুটিং বলতেই বুঝে না যে এটা একটা স্পোর্টস। আর তখন তো মানে রাইট, রাইট। সাবরিনা সুলতানা আপু অনেক নাম করা শুটার, মানে কিন্তু কয়জন জানে, বলে না আরো এক মিডিয়ার যুগ একটা এক বড় যুগ ফোকাস। আগে, আরো এক যুগ আগে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানুষকে বুঝাইতে হইতো যে তো দেন শুটিং আপু, আসলে যে একটা খেলা, এটা কি। রাইট, যে এটা একটা ইভেন্ট, এটা একটা স্পোর্টস, এটাকে শুটিং জিনিসটা হচ্ছে রাইফেলের, পিস্তলের কারুকাজ, একটা নর্মাল কাজও না, এটা অনেক আসলে ফোকাসেবল এবং অনেক ধৈর্যের একটা জিনিস। এটা আসলে আমি হয়তো ওখানে না থাকলেও বুঝতাম না, বাইরে থাকার পরে হয়তো শুটার বুঝতাম, শুটার শুটিং করে। কিন্তু ওইটা যে অনেক একটা টাফ জব, শুটিং করাটা অনেক টাফ জব একটা, আমার কাছে মনে হয় এত ধৈর্য লাগে। সেই সময় বুঝছি একটা মানুষের কতটা পেশনেট হতে হয় এই বিষয়ে। তো আপু আমার মাঠে যখন ঢুকলাম, তা আমি তখন একটা জিনিসই চিন্তা করছি যে এনি হাও আমাকে এখানে আসতে হবে, এত সুন্দর পরিবেশ মিস করা যাবে না। তো অনেকে বলে না যে বিকেএসপি তে যখন আমি কলেজে, আমরা টেস্ট দিলাম, রিটেন এক্সাম, তো আমার কাছে কলেজটাও মানে খুব থাকে না একটা সুন্দর পরিবেশ, এত সুন্দর সবকিছু, মানে সব সিস্টেমেটিক চলছে। আমার কাছে মনে হয় যে আমি সেটা পেয়ে গেছি, যে এখানে খেলতে পারবো, তার সঙ্গে পড়াশোনা তো আছে, তার সঙ্গে খেলতে পারবো, এনাফ টাইম আমি খেলতে পারবো, আমাকে চান্স পাইতেই হবে। আর এর মধ্যে টেস্টের যেটা অ্যাথলেটিক্স ট্র্যাক, আমাদেরকে 6টা ল্যাব দিতে হবে, মানে 6 ল্যাব দিতে হবে। তো আমাদের এইটা ছিল সব থেকে টাফ। হ্যালো, আসসালামু আলাইকুম। এবং সেখানে তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স।
এবং হ্যালো থাকতে যাই আল্লাহর হ্যালো, রহমতে। হাই মাহফুজ, শুভ জন্মদিন। সুপ্তা, আমাদের মাঝে মাহফুজ চলে আসছে। হ্যালো থ্যাংক ইউ। মাহফুজ, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। হ্যাঁ, ধন্যবাদ বান্ধবী। শুভ কেমন আছো জন্মদিন সুপ্তা? মাহফুজ। আমি সকাল থেকে জানাই নাই যে এখন জানাবো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার বাসায় যে বেসনের লাড্ডু বানানো হয়েছে তোর বার্থডে উপলক্ষে। ও মাই তোকে গড, পরে দিয়ে ও দিব। মাই গড, লাড্ডু তাহলে ইজ মাই এটা কিন্তু ফেভারিট। এটা কিন্তু মিস করা যায়। না, আমি কালেক্ট করে নিব ইনশাআল্লাহ। পার্সেল করে দেন আপু। তুমি লাইভ শেষ করে ইনশাআল্লাহ সাইকেল পেয়ে নিয়ে যাবে। অবশ্যই যাবা। ওকে ওকে, শিওর শিওর। না, চলে আসিস বাসায় আজকে। অসুবিধা নেই, লাইভ শেষ হলে বাসায় চলে আসবি, কাছেই তো। ইনশাআল্লাহ আপু, আপনি হ্যাঁ, রেখে দেন, আমি একা একা কালকে যাব। কেমন কালকে সকালে যাওয়া। ট্রেনিং আছে। আজকে যাইতে গেলে রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। কালকে সকালে ট্রেনে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আমরা সুপ্তার গল্প শুনছি মাহফুজ। সুপ্তা হ্যাঁ কিভাবে আপু, বিকেএসপি স্টার্টিং ফার্স্ট ডে গল্প এখনো চলছে। তো আমরা শুনতে থাকি। আন্ডারস্ট্যান্ড। সুপ্তা, স্টার্ট করো আবার। ওকে ওকে। ওইটাই, যখন আমরা ট্রাকে ল্যাব গুলো দিলাম, তো আমার কাছে খুব কষ্টকর ছিল, কারণ আমি তো আসলে এক্সপোজ করেছি, বাট এইভাবে তো কখনো তো অ্যাথলেটিক্স ট্রাক দেখতে তো সবারই ভয় লাগতো। তো না, স্বাভাবিক, এত বড় অ্যাথলেটিক্স ট্রাক আমি ফার্স্ট টাইম দেখছি, সিনথেটিক অ্যাথলেটিক্স ট্রাক, এবং সেখানে 6টা ল্যাব দিতে হবে। লাস্টের 2টা ল্যাব আমার জন্য খুব টাফ ছিল। শুধু একটা জিনিস নিজেকে মোটিভেটেড করি জিনিস দিয়ে, যে আমাকে এখানে চান্স পেতে হবে। যদি তুমি সেকেন্ড টাইম রান করতে চাও, যদি তুমি এটাই করতে চাও, তাহলে এই 2 রান করে দিতে হবে। দেন মাশাআল্লাহ খুব ভালো হয় আমার রানটা। তো আমাদের সেই সময় ফিটনেস, ফিজিক্যাল টেস্টের উপর ডিপেন্ড করে আমাদের সিলেকশনটা হয়েছে, কারণ আমরা গার্লস ছিলাম হচ্ছে বিগিনার, আমরা টেনিস বল থেকে শুরু করি। আমার জন্য আমার ফিটনেসটা সে সময় ছিল আমার জন্য প্লাস পয়েন্ট, আমাকে চান্স পাওয়া। তো আমি মনে করি এই ফিটনেসের কারণে আমি হয়তো আজকে বিকেএসপিতে তখন পেয়েছিলাম, আর বিকেএসপির কারণেই হয়তো এই আজকে যেটা আমি তা আমার সবসময় কৃতজ্ঞতা বিকেএসপির প্রতি। গ্রেট জার্নি সুপ্তা। এই বিকেএসপি থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত এই যে জার্নিটা অনেক লম্বা একটা জার্নি, এবং একটা স্পোর্টস পার্সনের জন্য যে একটা ড্রিম থাকে, আসলে মানে খুব লাকি আমরা যারা এরকম একটা ইনস্টিটিউটে পড়াশোনা করেছি, যে এত বিগ একটা ফিল্ড পেয়েছে। এটাও একটা জানার বিষয়, অনেকে জানে না। এবং আমার ফ্যামিলিতেও অনেকে আমি বলি এখন থেকে একটু স্পোর্টি ভাব, ছোট যেমন আমার ভাইয়ের 3 নাম্বার বাচ্চা যেটা, ও খুব স্পোর্টি, খুবই দেখি খুব স্ট্রং, এখানে ঝুলে যায় ওখানে। আমি বলি তোকে জিমনাস্ট বানাবো, তো আমার ভাইয়া বলে হাত পা তো ভাঙা যাবে। এখন বিষয়টা এরকম যে প্যারেন্টস কেও কিন্তু অনেক হতে হয়, যেমন তোমার প্যারেন্টস অনেক মোটিভেটেড ছিল, তোমাকে নিয়ে যেত, এটা অনেক বড় ব্যাপার। কারণ ছোটবেলা থেকে প্যারেন্টস যদি উৎসাহিত না করে, তাহলে কিন্তু আসলে আমরা স্পোর্টস পার্সন তো হারাই ফেলবো, ঠিক না? ভবিষ্যৎ স্পোর্টস পার্সন পেতে হলে তো আমাদেরকে প্যারেন্টসদেরকে অনেক উৎসাহিত আমরা হতে হয়তো হবে। স্পোর্টস, রাইট, আমরা হয়তো স্পোর্টস পারসন পাবো, হয়তো প্যারেন্টসের সাহায্য থাকলে হয়তো আরো বেটার পাবো, যেটা হয়তো সে লেট স্টার্ট করে সেটা স্টার্ট হইতে পারে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো মাহফুজ। হ্যাঁ 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 হ্যাঁ, আপু। শুনতে পাচ্ছি। হ্যাঁ মাহফুজ, কি হ্যাঁ আপু। অবস্থা বলো? আজকে তোমার বার্থডে, কিভাবে তোমার শুরুটা ছিল? তোমার বার্থডে কি শুকনা ও, শুকনা কাটছে, না লকডাউনের মধ্যেও খুব স্পেশালি ছিল? আমার কাছে তো স্পেশালি ছিল, বিকজ ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছিলাম লং রান করার জন্য। প্রি প্ল্যান রান ছিল এটা। আমরা একটা যে কমেন্টস নেই, হ্যাপি বার্থডে চ্যাম। হ্যাপি বার্থডে চ্যাম, থ্যাংক ইউ। নাজিম শাহিদ কমেন্টস করেছে মাহফুজ, তোমাকে হ্যাঁ, বার্থডে উইশ থ্যাংক করেছে। ইউ নাজিম ভাইয়া। থ্যাংক ইউ নাজিম ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। both have my favorite day. থ্যাংক ইউ আজকে শাকিলা আপু। লাইভ শুধু মাত্র মাহফুজের বার্থডে থ্যাংক ইউ। উইশ। ওয়াও, বোথ আর ফেভারিট, আহ, লাভ।
থ্যাংক ইউ থ্যাংক ইউ শাকিলা শাকিল আপু। আপু। তো যেটা বলতেছিলাম যে আমার প্ল্যান করাই ছিল আজকে যে আমি 25 কিলোমিটার রান করব। তো দ্যাটস ওয়াই আমার সেভাবে করে আগের দিন হাইড্রেশন ইনটেক করা হয়েছে। সেভাবে করে আগের 2-3 দিন আমি ট্রেনিং করছি। আর গতকালকে রেস্ট ডে ছিল, আজকে যেহেতু উইকলি লং রান ডে ছিল। তো 25 কিলোমিটার ডিস্টেন্সটাও সেট করা ছিল এই কারণেই, এইজের জন্য। তো রান করার পর থেকে আর কি সবার আচ্ছা, মেসেজ, সারাদিন ধরে মেসেজ, তারপর যেহেতু বাইরে যেতে পারি নাই, বাসায় আম্মু এবং আমার ওয়াইফ রাইস রান্না করছিল, পোলাও, মাংস, যেগুলা ওয়াইফ অ্যাকচুয়ালি আমি খাই না। ইয়েস। কি আমরা, আহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ওয়েট কি কর, খুবই আসতে গাড়ি তো জোরে যাচ্ছে। তুই তুই দম্পতি অনেক সিক্রেট বলছিস। তো এর মধ্যে কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আপু, আহ, গত করোনার যে আপু আমরা দম্পতি সহ পেয়েছে এবং তার দম্পতি কিন্তু হচ্ছে মানে তার ওয়াইফ কিন্তু আমাদের একজন খুব মাহফুজ তো আমাদেরকে না জানিয়ে ভালো বিয়ে রান্নার। করে ফেললো। না কারণ আপু, আগস্ট থেকে শুনলাম মাহফুজ সবাইকে, আমাদেরকে না জানায় দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলছে। না আপু, আল্লাহ পাক চিন্তা বাঁচায় করতে রাখলে পারছিস, তাও ইনশাল্লাহ আবার করোনার মধ্যে লকডাউনের করছে পরে। যখন আর চাইলেও যাইতে না পারি। আমি তো যাইতে পারি নাই আপু, মানে আমি একাই গেছি, খালি বাবা মা যাইতে পারিনি। অবশ্যই এই ব্যাপারটাও একটু ইন্টারেস্টিং ছিল, বিকজ অফ দেখা গেছে আমি ওর বাসায় যখন কাবিনটা হয় তখন রান করেই যাওয়া লাগছে আমার। তখন গাড়ি ঘোড়া চলতেছিল না, ডিস্টেন্স প্রায় 23 কিলোমিটারের মতো। দেখা গেছে রান করেই গিয়েছি, দেন ও ওদের গ্রেট, বাসায়। খুবই। একজন রানারের জন্য কিন্তু এইটাই মাহফুজ সব এইটা থেকে নিয়ে একটা, বড় সাফল্য। হ্যাঁ, মনে রাখার মতো আর মাহফুজ কি, এটা সারা নিয়ে একটা জীবন লিখা লিখে গল্প ফেলিস করার যে মতো। একটা রানিং করতে করতে বরযাত্রী যাচ্ছে, রানিং করতে করতে বর যাচ্ছে। আহ খুব মজার একটা বিষয়। ভেরি গুড। তুই যে রানার এটা প্রমাণ করছিস ভালোভাবেই যে একদম না, আমি আহ, রানিং করতে করতেই বিয়ে করলাম। তো না, আসার সময় আর গ্রেট, দৌড়ে আসা যায়নি, কংগ্রাচুলেশন কারণ মাহফুজ। আসার সময় যেহেতু একা আসতে পারি নাই। আপু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, ক্লিয়ার একদম আচ্ছা। ভয়েস। আমরা অনেক কমেন্টস পাচ্ছি। হাই নদী, হ্যালো পাপিয়া নাজরিন। আহ, মাহফুজ আজকে তোমার 25তম বার্থডে, তো তোমার স্টার্টিংটাই ছিল 25 কিলো রান দিয়ে, আমি সকালবেলা স্ট্যাটাসটাও দেখলাম। ইয়েস। হ্যাঁ, আসসালামু আলাইকুম নবীন সাহেব। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ বি ভাইয়া, ভালো রেডি আছেন ফর না? সেঞ্চুরি? আহ, হ্যাঁ সুপ্তা, বুঝিনি, বুঝতে পারিনি। রেডি ফর সেঞ্চুরি? কেটে কেটে যাচ্ছে। শততম। সুপ্তা বলছে যে রান করতে করতে বিয়ে করেছিস, বার্থডেটাও আজকে কি রানিং করতে করতেই পার করেছো নাকি? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ, সকালটা হ্যালো, এট লিস্ট। আপু আমাকে শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন সাউন্ড শুনতে ঠিক পাচ্ছি, আছে। এখন শুনতে পাচ্ছি আমি সুপ্তা। শুনতে পাচ্ছি না, একটু যদি এটা করতেন। হ্যাঁ, ঠিক আছে তাহলে মাহফুজ, মাহফুজ শুনতে পাচ্ছো? মাহফুজের, হ্যাঁ শুনতে পাচ্ছি। মাহফুজ আমি হ্যাঁ আপু। যতটুকু স্টোরিটা পড়লাম, আমার কাছে খুব বেশি যে বিষয়টা মজা লেগেছে যে রেসিডেন্সিয়াল থেকে, মানে বাসা ঢাকায় থাকা সত্ত্বেও এবং একদম কাছাকাছি এরিয়া থাকা সত্ত্বেও রেসিডেন্সিয়াল মডেলে অনলি ফর স্পোর্টস এর জন্য, যে আমি বোর্ডিং ইয়েস। স্কুল, স্পোর্টস ইয়েস। ব্যাকগ্রাউন্ডটা আমার প্যাশনস। এবং আমি আমি যেটুকু দেখলাম যে আমার মানে দর্শক আজ দেখতে পারবে কিছু সারপ্রাইজ আমি রেডি করেছি। সো এই যে জিনিসটা যে একটা ফুটবলার লাইফ ছিল, ফুটবলার লাইফ থেকে হঠাৎ করে রানার, ছোট্ট করে একটু বলো যে কিভাবে তোমার স্টার্টিংটা ছিল। আন্ডারস্ট্যান্ড। স্টার্টিংটা কি আপু এজ এ রানার বলবো নাকি ছোটবেলা থেকেই বলবো? ছোটবেলা থেকে। আচ্ছা, ছোটবেলা থেকে বললে ঘটনাটা ছিল এরকম, আমি তখন খুবই ছোট। বাবা মা, আমি খেলাধুলা পছন্দ করি। আমার মনে হয় যে আমি বুঝে শেখার, মানে বুঝতে শেখার পর থেকেই খেলাধুলা পছন্দ করি, কিন্তু আসলে বাবা মা আমাকে বাইরে বের হইতে দিতেন না সেই সময়টায়। দেখা গেছে এমন হয়েছে আমাকে তালা মেরে হয়তো আম্মু অন্য কাজ করতেছে, এরকম। তো
তখন তো যাইতে পারতাম না, কিন্তু আমি চেষ্টা করতাম চাবি কোথায় রাখে খুঁজে বের করার, চুরি করে তারপরে দরজা খোলার এরকম। তো মাঝে মাঝে এমন হতো যে চাবি পেয়ে গিয়েছি, চুরি করে বাইরে চলে গিয়েছি, বাসায় ঢোকার সময় মাগরিবের আজান দিয়ে দিয়েছে, বাসায় ঢোকার সময় মার মার খাচ্ছি। তো এরকম ঘটনা অহরহ ছিল। সো যখন আমি ক্লাস 3 তে পড়ি, আমি ক্লাস 2 তে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়তাম। তখন তো সেটা তো আর বোর্ডিং স্কুল না। তো এখান থেকে যে যে ক্লাস করতাম। তো পরবর্তীতে ক্লাস 3 তে পড়ি আমি আদমজিতে। সেরকম এক সময় আমার বাবা আমাকে রেসিডেন্সিয়ালে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে এমনি নর্মালি কৌতূহলের বসে যে কি এখানে পড়বি নাকি। আমি আসলে মাঠ দেখে তখন মানে আশ্চর্য হয়ে যায়। আর আর সুপ্তা যেরকম বলতেছিল যে ওই যে বিকেএসপি মাঠ দেখে ও সেটা প্রেমে পড়ে যায়, তো আমার কথাও বলতে গেলে একই রকমই, যে লাভ এট ফার্স্ট সাইটের মতো। তো আমি তখন চিন্তা করি যে হ্যাঁ এখানে পড়বো, কোচিং করব। তখন আদমজিতে যখন আমি পড়ি ক্লাস 3 তে, বাট আমি শেষের কয়েকটা মাস আর আদমজিতে কন্টিনিউ করলাম না। আমি লেখাপড়া করলাম যে রেসিডেন্সিয়ালে পড়বো, আমাকে এখানে ভর্তি হইতে হবে এইরকম। তো যখন আমি চান্স পাইলাম, চান্স পাওয়ার পরে দেখা গেছে যখন আমি ফার্স্ট ডেতে হাউজে উঠলাম, আমাদের ওখানকার থাকার ডর্ম গুলাকে হাউস বলা হতো। তো আমি প্রথম দিন থেকে খুব এনজয় করেছি, বিকজ আমার ফ্রেন্ডদেরকে দেখেছি যে তারা বাবা আমাকে ছেড়ে থাকছে। ইভেন মাঝে মাঝে যখন ছুটিতে তারা বাসায় যেত, ছুটি থেকে আসার পর কান্নাকাটি করতো। বাট আমার মধ্যে এরকম ফিলটা কখনো আসেনি, বিকজ আমি আসলে ওখানে থাকতেই ভালোবাসতাম। যখন মাঝে মাঝে এক সপ্তাহ বা রোজার ছুটি বা বড় কোনো ছুটি পড়তো, তখন আমি বাসায় এসে আসলে বোর হয়ে যেতাম, কারণ বাসায় আসলে আমাকে আর বের হতে দেওয়া হয় না। তো বাবা মা হয়তো তখনও বুঝতে পারেনি যে আমি খেলাধুলা এতটাই পছন্দ করব। ও মাই গড। তো মেসি, এটা বার্থডে গিফট মাহফুজ। থ্যাংক ইউ। এটা আসলে এটা আপু আমাদের লিটল মেসি। আপু আমি ওর সঙ্গে যেহেতু ইউনিভার্সিটির লাইফটা আমরা শেয়ার করেছি, তো আমি বলতে পারবো কতটুকু ক্রেজি মেসির জন্য। আমাদের ইভেন মেসি আর্জেন্টিনা ব্রাজিল এই নিয়ে হচ্ছে মেসি না নেইমার এইটা নিয়ে এমনও হয়েছে যে আমাদের ফ্রেন্ডদের মধ্যে পুরো তর্ক বিতর্কর মধ্যে থেকে হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছে। মাহফুজ এত পরিমাণ ক্রেজি বার্সেলোনার জন্য। তো দেখা গিয়েছে যে আমি স্কুলে যখন পড়ি এমন তো অবস্থা ছিল আপু। মাহফুজ, আমি নিজেও কিন্তু মেসির অনেক মানে ভক্ত, এবং আর্জেন্টিনা আমার টিম। সো আমি আমি দুইজনের এগেইনস্টে, তাহলে আমি হচ্ছে রোনালদোকে ভীষণ পরিমাণ পছন্দ করি। কখনো যদি সুযোগ থাকে ইনশাল্লাহ একটা লাইভ ম্যাচ অ্যাটলিস্ট দেখতে চাই রোনালদো। ওকে, আমরা একসাথে যাওয়ার চেষ্টা করবো সুপ্তা, যদি আল্লাহ পাক ইনশাল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ বাঁচায় রাখে। ইনশাল্লাহ। তো আমি কি কন্টিনিউ করবো আপু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দেখা গেছে যে ছোটবেলায় ফার্স্টে আমি খেলাধুলা পছন্দ করলেও দেখা গেছে যে ছোটবেলায় আমি সব ইভেন্টে পার্টিসিপেট করতাম পছন্দ করার কারণে, কিন্তু পুরস্কার পাইতাম না কোনো ইভেন্টে। বাট ফুটবলটা তখন খুব পছন্দ করি। আহ, আমি ক্লাস 5 পর্যন্ত দেখা গেছে আমাদের ক্লাস টিমে চান্স পাইতাম না ফুটবলে, বিকজ আমাদের আরো বেটার প্লেয়ার ছিল ওই সময়। তো দেখা গেছে আসলে আমার হার্ড ওয়ার্কিং এর শুরুটা সেই ছোটবেলা থেকেই। আমি যে জিনিসটা পছন্দ করি সেই জিনিসটা আমি পেতে চাই, এবং সেটার জন্য পরিশ্রম করতে আমি রাজি। তো একা দেখা গেছে আমি একা একা মাঠে যে ট্রেনিং করতাম, প্র্যাকটিস করতাম। মানে তখন ছোটবেলা আমাদের ফুটবলটা তো আসলে ওইভাবে প্রফেশনাল না, বাট আমি যতটুকু বুঝি ফুটবলটা নিয়ে টোকাটুকি করা, কারিকুরি করা, সেগুলো নিজে নিজে চেষ্টা করতাম। তো একটা সময় দেখা গেছে কি যে আমাকে আমার বন্ধুরা টিমে ইনক্লুড করে, বিকজ অফ তখন হয়তো আমার খেলাটা কিছুটা আসছে, তারা পছন্দ করা শুরু করছে। তো ক্লাস 6 থেকে আমি ফার্স্ট ক্লাস টিমে খেলি। তো তারপর থেকে আসলে আমাকে মোটামুটি পিছে ফিরে তাকাইতে হয়নি অ্যাটলিস্ট ফুটবল খেলাটার জন্য। ইভেন এমনও ঘটনা আছে, ক্লাস তখন আমি ক্লাস 10-এ পড়ি, এসএসসি দিব। আমাদের এসএসসির আগের সময়টাতে আমাদের এক্সট্রা কেয়ার নেওয়া হতো, তো বিকালবেলা মাঠে যেতে দেওয়া হতো না। বাট আমার টিচার ছিল, আমার যে হাউস টিচার ছিল, ওনাকে আমি কিভাবে যেন পাম্পটি দিয়ে পটায় ফেলছিলাম। স্যারকে বলতাম যে স্যার আসলে আমি যদি মাঠে যাইতে না পারি তাহলে আমার পড়া হবে না। তো আমি যদি মাঠে যেতে না পারি তাহলে আমার কালকে পরীক্ষা ভালো হবে না। তো এইগুলা বলে বলে দেখা যেত যে আসলেও আমি জিনিসটা ফিল করতাম যে আমি হয়তো আজকে খেলছি, খেলতে পারছি বিকাল বেলা, আমি রাত্রেবেলা যা পড়তে পারতেছি। মানে মানে কি বলে এটাকে, যে
এনজয় করতে পারতেছি পড়াটাকে, বিকজ অফ আমার মাইন্ডটা ফ্রেশ আছে। কিন্তু আমি যেদিন বিকালে খেলতে পারতাম না, আমাদের কলেজে এমন হতো বৃষ্টি হলে আর মাঠে নামতে দেওয়া হতো না মাঠের সুরক্ষার্থে। তো সেদিন আমার খুব খারাপ যাইতো। তো এরকম গেল আস্তে আস্তে। ফুটবলটা পাশাপাশি চলার পাশাপাশি আমি হচ্ছে অ্যাথলেটিক্সটা তখনও সেভাবে করে কন্টিনিউ করতে পারিনি, কারণ অ্যাথলেটিক্স তখন আমার কোনো সাফল্য নাই ক্লাস 8 পর্যন্ত। আমাদের স্কুলে ক্লাস 8 থেকে 800 মিটার আর 1500 মিটার দৌড় শুরু হয় আর কি। তো সেই 800 মিটার 1500 মিটার রেসটা যখন আমাদের স্কুলে বা আমাদের ক্লাস থেকে শুরু হলো, তারপর থেকে আর কি আমি প্রাইজ পাওয়া শুরু করলাম, বিকজ অফ ওই ইভেন্ট দুইটাতে মোটামুটি মানে আমার সাফল্য আসা শুরু করলো। ইন্টার বা এইচএসসি তে যাওয়ার পরে হচ্ছে তখন 800 মিটার 1500 মিটার দুটাতে মোটামুটি সবাইকে বিট করতে পারতাম আমি। 10-এ হয়তো সিনিয়র ভাইরা ছিল, যখন 10-এ পড়তাম তখন পারি নাই। তো অ্যাথলেটিক্সটা তখন আসলে আমার সাথে মিশে গেল, যে ঠিক আছে আমি লং রানটা করতে পারি, এন্ডুরেন্স রানটা করতে পারি। তখনও তো রানের ব্যাকরণটা অত ভালো বুঝতাম না। তো দেখা গেল স্কুল কলেজটা শেষ করার পর যখন ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটিতে যাওয়ার পরেও ফুটবলটা দিয়েই পরিচিত হলাম, বিকজ তখন আমি ফুটবলটাই খেলতে পছন্দ করি। আমার প্রফেশনাল ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে যেহেতু আমার ফ্যামিলি সাপোর্টটা ছিল না, তো আমাকে রিস্ক নিতে হইতো। সেই রিস্কটা নেওয়ার সাহসটা তখন আমার হয় নাই আর কি। তো পরবর্তীতে আমি আসলে সব সময় আল্লাহর উপর ভরসা করি, যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ যে প্ল্যান করে রেখেছে তার বাইরে যে আমরা আসলে কিছু করতে পারবো না। সো আমি ইউনিভার্সিটিতে এসে আমার লাইফটা আসলে গো অন করতে থাকি। পরবর্তীতে দেখা যায় যে ইউনিভার্সিটি টিমে চান্স পাই ফুটবলের জন্য। বাট ফার্স্ট ইয়ারে যখন আমাদের অ্যানুয়াল স্পোর্টসটা হয়, তখন আমি ইভেন্ট পাই 800 মিটার, 1500 মিটার, 5000 মিটার, 10,000 মিটার। দ্যাট মিনস লং রান প্রায় 4টে ইভেন্ট পাইলাম। তো 5000 মিটার এর আগে আমি কখনো করিনি। তো আমি পরবর্তীতে বুঝতে পেরেছিলাম যে আমি আসলে আগে যখন 1500 মিটারের জন্য ট্রেনিং করতাম পার্সোনালি, ঢাকায় অথবা রাস্তায় অথবা আমার স্কুলেই, তখন দেখা গেছে আমি হয়তো 5 কিলোমিটার দৌড়ে ফেলতাম, কিন্তু আমার কাছে তখন কোনো ট্র্যাকিং ডিভাইস না থাকার কারণে আমি আসলে বুঝতে পারতাম না যে আমার ডিস্টেন্স কি পরিমাণ হইতো। লাইক আমি হয়তো চন্দ্রিমা উদ্যানে 3-4 ল্যাপ দিয়ে ফেলতাম, তখন আমি ক্লাস 10-এই পড়ি। তো আমি আসলে জানি না যে ডিস্টেন্সটা কি পরিমাণ হয়, আমি জাস্ট 1500 মিটারের জন্য প্র্যাকটিস করতাম, ট্রেনিং করতাম, এরকম আর। তো ইন্টার কলেজ অ্যাথলেটিক্সেও সাফল্য ছিল, ঢাকা জোনে চ্যাম্পিয়ন ছিলাম। সেখানে 800 মিটার 1500 মিটার ছিল। সেটা সূত্র ধরেই মূলত ইউনিভার্সিটিতে এসে অ্যাথলেটিক্সটা করা। তো ইউনিভার্সিটিতে আসার পর দেখা গেল আমাদের অ্যাথলেটিক্স টিচার সাদাত স্যার, উনি আমাকে বললো যে তুমি তো লং রান করো, তুমি তোমার এন্ডুরেন্স ভালো, তুমি লং রান করো। তখন লং রান করলাম। তখন কিন্তু আমি ফুটবলার, তখন আমি আসলে অ্যাথলেট হয়ে উঠি নাই। বাট অ্যাথলেটিক্স যখন করলাম ফার্স্ট ইয়ারে আমি 4টে ইভেন্টের মধ্যে 3টাতে চ্যাম্পিয়ন হলাম, 800 মিটার সেকেন্ড হয়ে গেলাম। বিকজ তখন আমি বুঝতে শুরু করলাম যে 800 মিটার ইজ নট লং রান, 800 মিটার ইজ মিড ডিস্টেন্স ফুল স্প্রিন্ট। স্পিড। হ্যাঁ, এন্ড আমার যেহেতু হাইট কম, আমার স্টেপিং ছোট, তো আমি আসলে মনে করতাম যে এটার কারণে হয়তো বা আমি পেরে উঠতেছি না। আমি আসলে অনেক চেষ্টা করছি, কিন্তু 800 মিটারটা আমি আসলে কুলায় উঠতে পারি নাই ওই সময়টায়। পরবর্তীতে 3-4 বছর পরে 3-4 বছর ধরে আমি অ্যাথলেটিক্স করি, এবং মোটামুটি গত 6 বছর ধরে আমি অ্যাথলেটিক্স করেছি ইউনিভার্সিটিতে। তো 4 বছর ধরে ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন হতে পারছি। সে 4 বছরের ভিতরে আমি দুইবার মনে হয় 800 মিটারে সেন্ট্রালে আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি। এছাড়া প্রতিবারই হচ্ছে ফার্স্ট রানার আপ অথবা সেকেন্ড রানার আপ এরকম। তো যেবার আমি 800 মিটারে চ্যাম্পিয়ন হতে পারতাম, সেবার আমি ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন হতে পারতাম। 800 মিটার চ্যাম্পিয়ন হতে না পারলাম, ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন হতে পারতাম না। ব্যাপারটা হয়ে গেছিল এরকম, বিকজ অন্য 1500 মিটার 5000 মিটার 10,000 মিটারে আমার পয়েন্ট ধরা ছিল। তো আহ, তখন দেখা গেল কি যে 2017-এ ঢাকা চ্যালেঞ্জ আসলে বাংলাদেশ, আমি 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 মনে করি ঢাকা চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের রানিংটাকে, রানিং বা যে কোনো স্পোর্টস এর রেভুলেশনটা ঘটায় দিছে হচ্ছে ঢাকা চ্যালেঞ্জ। বিকজ ওই ওই সময় আমি ফার্স্ট ডুয়াথলন ক্যাটাগরিতে পার্টিসিপেট করি। বলা চলে হচ্ছে যে আমি ডুয়াথলনে পার্টিসিপেট করি আমার মেন্টর রাকিবুল ইসলাম ভাইয়ের জন্য। ওনার সাথে এর আগে একবার আমার কথা হয়েছিল ওই ঢাকা এবং চ্যালেঞ্জ। রাকিবুল ভাই বেবি মাহফুজ আমাদের জাহাঙ্গীরনগরের কিন্তু রাকিবুল ভাইয়া। হ্যাঁ, রাকিবুল ইসলাম হ্যাঁ ভাই, হ্যাঁ উনি কিন্তু এশিয়ান ডুয়াথলন ইন্টারন্যাশনাল পডিয়াম হোল্ডার, এশিয়ান পাওয়ারম্যান। হ্যাঁ, এবং খুব সো হেল্পফুল একজন মানুষ আমি যতটুকু জানি। ইয়েস, উনি বাংলাদেশের অলিখিত ভাবে ডুয়াথলন চ্যাম্পিয়ন। হোপসো। তো মাশাআল্লাহ। তো রাকিব ভাই আমাকে বলে যে তুই যেহেতু সাইক্লিং করিস, তো রানিংটা ভালো, তুই ডুয়াথলন কর। ভাই আমার জন্য রেজিস্ট্রেশন করে দেয়।
তো ঢাকা চ্যালেঞ্জ করি। বাট ঢাকা চ্যালেঞ্জটা যখন আমি রেজিস্ট্রেশন করি এবং সেটার জন্য ট্রেনিং কন্টিনিউ করতেছিলাম, তখন আমার লাইফে আর একজন মানে আমি বলবো ভাইয়ার সাপোর্টটা সবচেয়ে বেশি ছিল ওই সময়টায়। আমার লাইফে অনেক বড় একজন ব্যক্তিত্ব, মাহমুদুর রহমান ভাইয়া, উনি এয়ারফোর্সে আছেন। আহ, তো ভাইয়া আমাকে বলে যে তুমি হ্যাঁ, বিডি তাকে রানার্স এর সাথে কন্টিনিউ করতেছো না কেন, তোমার তো টাইমিং ভালো, 5 কিলোমিটার তুমি যে টাইমিং করতেছো এই বিডি রানার্স হয়তো 2-3 জন তখন সেরকম রাইট। টাইমিং করতে পারে। কারণ তো আসলে টাইমিং অনেকেই করতে পারে, বাট সবাই তো তার ক্যাপাবিলিটিটা জানে না তখন। পরবর্তীতে যখন বিডি রানার্স থেকে ঢাকা রান লর্ডস, ঢাকা হাফ ম্যারাথন 18 আয়োজন করলো, তারপর থেকে বোঝা গেল আসলে আমাদের দেশে রানার আছে, বাট কোয়ালিটিফুল ইভেন্টের অভাবে এরা আসলে আমরা লুকায় ছিলাম, আমরা ঘুমায় জানতেই ছিলাম, এই পারি টাইপের না, ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। আমরা জানতেই পারিনি। তো ঢাকা চ্যালেঞ্জের পরে ওই মাহমুদুর রহমান ভাই আমাকে বললেন যে তুমি বিডিআরস এর সাথে জয়েন করো। তখন বিডিআরস এর সাথে জয়েন করার আমি ভিতর থেকে একটা স্পৃহা অনুভব করি এবং জানার চেষ্টা করি আসলে বিডিআরস কি জিনিস। বুঝলাম এটা একটা কমিউনিটি, বাট এটা যে পরবর্তীতে আমার লাইফে এত বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সেটা আমি আসলে বুঝতে পারিনি তখন। আমার তো মনে হয় শুধু তোমার না, এখন বর্তমানে পুরো বাংলাদেশের জন্য ইয়েস, এটা একটা বড় পুরো বাংলাদেশ। প্ল্যাটফর্ম, এবং সব থেকে হ্যাঁ, বড় কথা যেটা, এটা এখন ইন্টারন্যাশনাল ইভেন্ট হিসেবে এখন ইয়েস, কাউন্ট হচ্ছে। হ্যাঁ, ঢাকা তো হাফ এটা, ইন্টারন্যাশনাল ইভেন্ট হ্যাঁ, হিসেবে কাউন্ট হচ্ছে। বাট আমাদের দেশে যত রানার এই মুহূর্তে তৈরি হচ্ছে, ন্যাশনাল রানার তো আগেও ছিল, বাট তাদেরকে হ্যাঁ, আমরা চিনতাম কয়জন, বাট এখন কিন্তু আমরা রাইট, চিনতে পারি। ইভেন এখন আমরা নর্মালি আমাদের ভিতর যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে, এই রাইট। জিনিসটা আসলে বিডিআরস তৈরি করে দিছে। এটার জন্য যে আমরা ধন্যবাদটা যদি বিডিআরস কে দেই, ধন্যবাদ দিলে আসলে ছোট হয়ে যায়। আরো বড় কিছু যদি বড় কোনো অনেক গ্র্যাটিটিউড বড় দেওয়া। প্ল্যাটফর্ম, রাইট। ইয়েস, ইয়েস। সো তার তখন আমি আসলে পুরোপুরি রানার হয়ে উঠি নাই। 2017-এ আমি ঢাকা চ্যালেঞ্জটা করার পরে ঢাকা হাফ ম্যারাথনটা যখন 2018-এ করলাম, তখন আমি পুরোপুরি রানার হয়ে উঠি নাই। বাট ঢাকা হাফটার পর থেকে আমি আসলে বুঝতে পারলাম যে না, আসলে ফুটবল দিয়ে হয়তো আমি কিছু প্রফেশনালি যাইতে পারি নাই। কথা কি বোঝা যাচ্ছে আপু? হ্যাঁ, 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 আচ্ছা। শুনতে তো পাচ্ছি তোমাকে। ঢাকা হাফ ম্যারাথন 2018-এর পরে আসলে বাংলাদেশে বেশ কিছু ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট হইলো, আয়োজন হইলো। তখন আসলে আমার ভিতরে ফাইনালি রানিং এর প্রতি যে ভালোবাসাটা একবারে পাকাপোক্ত ভাবে বসে গেল। তখন আস্তে আস্তে আমি ফুটবল রানিং দুইটা পাশাপাশি করলেও দেখা যায় কি যে প্রায়োরিটি পায় রানিংটা। তো তারপরে দেখা গিয়েছে যে 2000 আসলে তখন তো আমি রানার হইলাম, কিন্তু আল্ট্রা রানার তো তখনো হই নাই, বিকজ আমি জানি না আমার ক্যাপাবিলিটি কি তখনো পর্যন্ত। এখন আমি জানি না যে এখনো পর্যন্ত আমার ক্যাপাবিলিটি কি। আমি আসলে এখনো অনেক বড় স্বপ্ন দেখি, আমার বাট কাছে মনে হয় মাহফুজ, যেটা তুমি বললা যে রানা তুমি জানো না, একটা মানুষ নিজেকে আবিষ্কার করার জন্য তার সব থেকে যে বড় জিনিসটা মেন্টাল স্ট্রেংথ। আমার কাছে মনে হয় যে এটা তোমার ভিতরে এত বেশি কাজ করে যে যে জিনিসটা আমরা চিন্তা করব আর তুমি সেই জিনিসটা করে ফেলো, এটা তোমার জন্য খুবই প্লাস পয়েন্ট। তুমি যখন বললো না যে তুমি যেটা চাও সেটা তুমি করে, মানে খুব সাধনার মতো করে তুমি করো, এটা আমার কাছে মনে হয় তোমার অনেক বড় একটা প্লাস পয়েন্ট। যে এর জন্যই মনে হয় আমরা বাংলাদেশ থেকে একজন এত ভালো আল্ট্রা রানার পাত মানে পেয়েছি, মানে আমরা সামনে আরো ভালো কিছু অর্জন দেখবো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সুপ্তা। কিন্তু তুমি যেটা বললা সেটা যেমন আম, সত্য, তার পাশাপাশি আমি আসলে ক্রেডিটটা একা কোনোদিনই নিতে পারবো না, বিকজ বিডি রানার্স, আমার টিম আলপস, এই দুইটা প্ল্যাটফর্ম যদি আমার পিছনে কাজ না করতো, তাহলে হয়তো আসলে আমার যতই আমি চেষ্টা করি, যতই শক্তি বা যতই আমি এনার্জি ইউজ করি, হয়তো আমি এত দূর আসতে পারতাম না কখনোই। তো আমি আসলে আমার সবকিছু, আমার যত সফলতা আছে সবকিছুর পিছনে আমার মানে আমি ফার্স্ট থ্যাঙ্কস জানাবো হচ্ছে বিলিয়নার্স কে, দেন আলপস কে। আপনারা হয়তো সবাই জানেন আলপসটা আসলে কি জিনিস এই মুহূর্তে। আলপস হচ্ছে আমাদের একটা এন্ডুরেন্স স্পোর্টস টিম, অ্যাথলেটস টিম, যেটা হচ্ছে আমরা এখানে স্পোর্টসটাকে প্রমোট করি, লিডারশিপটাকে প্রমোট করি মূলত। সো দেখা গেছে এখানে আমি যে আমার মেট গুলাকে পেয়েছি, আমার যে সতীর্থদেরকে পেয়েছি, এনারা আমাকে আসলে কোনোদিন পড়ে যেতে দেয় নাই। হয়তো আমি অনেক সময় আসলে ডিমোটিভেট হয়ে যাই, আসলে মানুষের ধরনই এটা, যে হয়তো একটু বাড়ি খেলাম, ধাক্কা খেলাম, ডিমোটিভেট হয়ে যাই। বাট হয়তো আমার মেন্টাল স্ট্রেংথটার জন্য আমি ফিরে আসি ঠিকই, কিন্তু এই মেন্টাল স্ট্রেংথটার পাশাপাশি যে সাপোর্টটা আমি পাই সেটা মূলত
আমার বিডিআরস এর যত আমার বড় ভাইয়া আপুরা আছেন, আমার সতীর্থরা আছেন, এনাদের কাছ থেকে পাই। আর আলপসে আমার যে টিম মেম্বার আছেন, রাকিব ভাইয়া, তাহির ভাইয়া, রিপন ভাইয়া, তাইকুল ইসলাম রানা। আপনারা তো তাইকুল ইসলাম রানাকে বোধহয় চিনবেনই। ও হচ্ছে আমার সাথে আল্ট্রা টাফম্যান ফার্স্ট যেবার আমি 161 কিলোমিটার করতে গেলাম, ওইবার আমি একা, হয়তো আমাকে যাইতে দিত না, আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে যাইতে দিতে চাচ্ছিল না, বিকজ অফ আমি হিন্দি জানি না, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। ইন্ডিয়ায় আমি যাব একা একা একটা ইভেন্ট করতে, কত দূরে। তো সেই সময় দেখা গেছে রানা, আমার মনে মনে হয় যে রানা ওই সময় নিজের ইভেন্টটা করার থেকে মনে হয় আমাকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত ফার্স্ট ওইখানে গেছে। তারপরে দেখা গেছে কি যে ও নিজেও জানতে পারছে যে আসলে ওর ভিতরে কি ক্যাপাবিলিটি ছিল। তো দ্যাটস ওয়াই আসলে আমি সবসময় এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ, এই প্ল্যাটফর্ম দুইটার কাছে কৃতজ্ঞ। তো আসলে এই ছিল হচ্ছে আমার জার্নি। মাঝখানে আমি দুইজনের নাম আসলে মিস করে গিয়েছি, আফনান ভাইয়া এবং রাজীব ভাইয়া। আল্ট্রা টাফম্যান বা আল্ট্রা টাফম্যান না, আল্ট্রা রানার হয়ে ওঠার পিছনে এই দুইজনের অবদান সবচেয়ে বেশি, বিকজ আমি ওনাদেরকে দেখে আল্ট্রা রানিংটা কি এটা জানতে পেরেছিলাম। মানে আল্ট্রা রানিং বলতে যে একটা টার্ম আছে এটাই তো আমি জানতাম না। তারপরে ভাইয়াদেরকে দেখলাম কি যে ওনারা আরামসে 50-60 কিলোমিটারের ইন্টারন্যাশনাল ইভেন্ট করে আসতেছে দেশে। তখন ভাইয়াদের সাথে কথা বললাম, দেন গুগল সার্চ করলাম, দেন এটা সম্পর্কে স্টাডি করা শুরু করলাম। তারপরে যে আসলে আমি প্ল্যান করলাম যে ঠিক আছে, সো লেটস মেক এ ট্রাই। তারপরের কাহিনী বা গল্প তো আসলে সবার জানা। তো আমার কাছে মনে হয় তোমার যে একটা স্টেপ মাহফুজ, যে তুমি আল্ট্রা রান করবা, এটা ছিল সব থেকে বড় স্টেপ নিজেকে মেলে ধরার জন্য। আর তুমি যেটা বললা যে রাজীব ভাইয়া, আপনার ভাইয়া, আসলে তারা হচ্ছে, আমি মানে আমি রানিং কমিউনিটিতে তুমি আমাকে যখন ফার্স্ট নিয়ে যাও, আসলে আমি খুব প্লিজড যে সব থেকে বড় কথা ইনভায়রনমেন্টটা দেখে। আসলে একটা ইনভায়রনমেন্ট মানুষকে নেক্সট যে স্টেপটা ওটা নেওয়ার জন্য মানুষকে ইন্সপায়ার করে, অনেক সময় ডিমোটিভেটেড করে। আমি কি ইয়েস, করব, এটা ডিপেন্ড করে হচ্ছে এনভায়রনমেন্ট। তা আমার কাছে মনে হয়েছে যে বিডি রানার্স এর যে একটা প্ল্যাটফর্ম, এনভায়রনমেন্টটা যেটা, ওখানে কেউ গেলে আসলে আমি তো স্পোর্টস পারসন, হয়তো সেই হিসাবে আমি বলবো যে আমার ভিতরে যতটুকু কাজ করেছে একটা সাধারণ মেয়ের জন্য কিন্তু এটা আরো অনেক বেশি কাজ করবে। ইয়েস, আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ ইউজুয়াল যেটা স্পোর্টসে হওয়া দরকার হচ্ছে, কিন্তু একটা সাধারণ মেয়ে ঢাকা শহরের ভিতরে তোমার শুক্রবার আর বৃহস্পতিবার বা শনিবার এই 2-3 দিনের মধ্যে তাকে নিজে একটা সময় বের করে এত ব্যস্ততার মধ্যে ওখানে আসা এবং সেফলি সবাই একই সঙ্গে রান করা, মানে এবং ইচ অ্যান্ড এভরিওয়ান যে এনজয় করছে, সবাই সবার একটা কুশল বিনিময় হচ্ছে। মানে আমরা সাধারণত এগুলো কিন্তু অকেশনালি ছাড়া পাই না, যে একজন আরেকজনের খোঁজ নিব বা কেমন ইয়েস। আছে। তা আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ অ্যামেজিং জার্নি আমার জন্য। তো আমি কি বলবো যে আমার ওই দিনটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, যে না আমি ওখানে যাচ্ছি, তাদেরকে কিভাবে রিসিভ করব, মানে এটা নর্মালি প্রথম একটা জায়গায় যাওয়ার আগে হয় যে তারা আমাকে কিভাবে রিসিভ করবে। তা আমি যখন গিয়েছি তোমার মাধ্যমে, যখন আমি সেউতি আপুর সঙ্গে পরিচয় হ্যাঁ, হলাম, সিদ্ধি ইমতিয়াজ ভাবি। ভাইয়ার, হ্যাঁ, তো ইমতিয়াজ ভাইয়া ছিলেন এবং ওখানে আফনান ভাইয়া, মানে মোটামুটি সবাই ছিলেন হ্যাঁ, রানিং কমিউনিটির। তো নাম ফুল অফ মেনশন করলে পজিটিভ হয়তো, এনার্জি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নাম মেনশন করলে তুমি হয়তো নাম কম মেনশন হয়ে করে যাবে। শেষ করতে পারবা না, হ্যাঁ শেষ করতে নাম পারবো না, মেনশন করে সবাই শেষ করা ছিল। সম্ভব না। রাইট। তো সবাই যখন আমার সঙ্গে যখন পরিচয় হলো, আমার কাছে মনে হয়েছে যে তারা আমাকে অনেকদিন ধরে চিনে, জানে আমি তাদের সঙ্গে কাজ করছি, মানে এত ইজিলি জিনিসটা হয়েছে। দেন আমি আমি কি বলবো, এত ইজিলি সবকিছু আমার কাছে লেগেছে। তো আমার কাছে মনে হয়েছে এখানে যদি রেগুলার আসতে পারতাম, রেগুলার তাদের সঙ্গে মিট করতে পারতাম, এই যে আমাকে পজিটিভ এনার্জির মাধ্যমে এই যে একটা আস্থা তৈরি করা, যে না আমাকে তাদের সঙ্গে এই কমিউনিটিতে টাচে থাকতে হবে বা আমি এখানে থাকতে চাই, আমি আমার এটাকে ভালো লেগেছে, এটা কিন্তু বিডি রানার্স তৈরি করেছে। ডেফিনেটলি বিডি রানার্স এর ক্ষেত্রে আহ অনেক অবদান, এবং আসলে অবদান তাদের প্রতি অবশ্যই। কৃতজ্ঞতা শেষ করে বলা যাবে না। বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা ক্রেজ তৈরি হয়েছে রানের, ক্রেজ তৈরি হয়েছে। আহ, হ্যাঁ এইটা আমি সবাই কিন্তু এখন 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 যারা রাইট। রানিং পছন্দ করে সুপ্তা, আমি এটা বলতে পারি যে তা এখন শয়নে স্বপনে ঢাকা হাফ ম্যারাথন বা যে কোনো রানিং ইভেন্টের আগে
রানাররা খালি মানে ঘুমাইতেও রানিং করে, শুইতেও রানিং করে, খাইতেও রানিং করে, ভাই মানে চিন্তা চিন্তা ভাবনা রানিং করে যে কখন ট্রেনিং করব। আর অথবা ট্রেনিং যদি নাও করে, এটা অ্যাটলিস্ট চিন্তা করে যে আমি যে রান করতে পারতেছি না, আমি ইভেন্টটা শেষ করতে পারবো তো। মানে এরকম একটা ইসে ভুগে আর কি। আমার কাছে মনে হয় এই তা- জিনিসটা, বিকজ আমি আমি এটার সাথে পরিচিত, এই ফিল্ডটার সাথে। একদম একদম, মানে এটা হচ্ছে মানুষের মানে থাকে না যে একটা যে স্বপ্ন পূরণের আগের রাত আর কি, হ্যাঁ, স্বপ্ন হ্যাঁ, পূরণের এরকম সেই আগের এরকম। রাতের যে কাজটা মানুষের করে। তা আমি নর্মালি হচ্ছে ক্রিকেট খেলার কারণে, আমি তো পেশাদারিত্ব যে জিনিসটা সেটা তো আমার মধ্যে আছে, তো ক্রিকেট আমার যেহেতু পেশা, শুধু বর্তমানে এখন তো আর আমার ওটা হচ্ছে অকেশনালি কোনো গেম না। আমার তো ক্রিকেট একটা পেশা, হ্যাঁ, পেশার মধ্যে দিয়ে যায়, এবং এটাকে আমার ওইভাবে মেনটেন করতে হয়। তা আমি যখন প্রথম আমি তোমাকে তুমি আমাকে জানালা যে সুপ্তা তুমি তো খুব ভালো রান করো, যেটা আমাদের ইউনিভার্সিটির মাঠে আমরা একসঙ্গে রান করতে গিয়ে হয়েছে, তুমি আমাকে অনেকবার বলেছো এবং হ্যাঁ, আমি তোমাকে যেটা দেখে বলেছি। মনে ছিল যে আমরা যখন মেবি একদিন 12টার সময় আমি হচ্ছে সমাজবিজ্ঞান থেকে আমি ক্লাস করে বের হচ্ছিলাম, তো দুপুরবেলা ঠিক 12টার দিকে হচ্ছে তুমি রান করছিলা। তো আমাদের রান করছিল তো সমাজবিজ্ঞান, আমাদের ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান থেকে বের হওয়ার পরে সেন্টার ফিল্ডটা। তো আমি তখন দেখছিলাম যে রান করছে, তো তখন আমি চিন্তা করলাম আমি যখন ক্লাস করতে গেলাম, তো তখন ছেলেটা রান করছিল, এখনো রান করছে। তো নর্মালি মাহফুজকে আমি চিনি, প্লেয়ার মাহফুজকে চিনি, একজন ফুটবলার মেসি হিসেবে। ক্রেজ, হ্যাঁ মেসি ক্রেজ মাহফুজকে চিনি। বাট ও এত ভালো রান করে, এত ভালো ফিটনেস, ইন্ডুরেন্স এত ভালো, এটা জানতাম না। তো দেন আমি কিন্তু মাঠে গিয়ে তোমার সঙ্গে কথা বলি, যে তখন কিন্তু হ্যাঁ, বলি যে মাহফুজ তুমি যেখানে রাজা হতে পারবা সেখানে তুমি যাও, যেখানে রাজা হয়ে দীর্ঘ সময় পার করতে পারবো তুমি সেখানে যাও। তো দেন তোমার রান শেষ হয়, আমরা গল্প করি ওখানে। তো তখন কিন্তু তুমি তখন বলছিলা যে আমি ওটাই করব যেটা দিয়ে আমাকে কে হবে এবং আমি যেটা চাই। আমার কাছে মনে হয় এই দুটোর কম্বিনেশনে আজকে তুমি মাহফুজ এখান মানে এত ভালো একটা জায়গায় মাশাল্লাহ আছো, এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আরো সামনে ভালো কিছু করবা দেশের জন্য। এটা অনেক ইনশাল্লাহ, বড় একটা জিনিস। ইনশাল্লাহ। ইচ্ছা আছে, আল্লাহ পাক যদি সুস্থ রাখেন। ইনশাল্লাহ। এখন আমরা এমনিতে একটা খুব টাফ সিচুয়েশন ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ তা তো ইভেন আমি অবশ্যই। বিডিআরস এর সাথে রানিংটা মিস করতেছি, আমি আমার টিমের সাথে ট্রেনিং মিস করতেছি। তোমার সাথে দেখা হয় না বহুদিন, আমরা একসাথে ট্রেনিং করতাম। তোমার কাছ থেকেই আমি ওয়েট ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং, এই জিনিসগুলা সম্পর্কে আম, শিখছি অনেক কিছু। যা যেটা কারণে এই মুহূর্তে লকডাউনে আমি বাসায় বসে কিছু স্ট্রেংথ ট্রেনিং করতে পারতেছি। এগুলা, এই স্ট্রেংথ ট্রেনিং গুলা হয়তো আমি তোমার কাছ থেকে শিখছি, এই জিনিসটা কিন্তু ডিনাই করা যাবে না, পসিবল না। না না না, আমি তো আসলে কিছুই না, আমি আসলে কিছুই না। আমার কাছে মনে হয় তোমাকে যদি কেউ নার্সিং করে প্রপার ওয়েতে, তোমার যে ডেডিকেশন, তো আমার কাছে মনে হয় তুমি মানে থাকে না মানুষ দেখে বুঝে যে এই মানুষটা কিছু একটা করবে। ট্যালেন্ট সবার মধ্যেই কম বেশি থাকে, বাট হার্ড ওয়ার্কার সবাই হইতে পারে না। তো হার্ড ওয়ার্কার হওয়াটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ট্যালেন্টের থেকে। কারণ একটা ট্যালেন্টকে যে কোনো হার্ড ওয়ার্কার বিট করতে পারে। একটা ট্যালেন্ট হয়তো তোমার কিছু সময়ের জন্য তার ট্যালেন্ট টাকাকে দিয়ে কিছু সময় ধরে সে ওই জায়গাটায় বিলং করতে পারবে, বাট একটা হার্ড ওয়ার্কার মানে দীর্ঘ সময় ধরে তার ওই জায়গাটাকে বিলং করতে পারবে। আমার কাছে সবসময় একজন হার্ড ওয়ার্কার সব থেকে পিওর আর কি, কোর যেটা বলা হয়। আর আমার কাছে মনে হয় এই কোরটা হচ্ছে তুমি, যে একজন হার্ড ওয়ার্কার এর যে কি বলবো, যে আমরা যেমনটা বলি হচ্ছে রোনাল্ডো, বিরাট কোহলি, আমাদের বাংলাদেশে যেমন মুশফিক ভাইয়াকে বলি যে একজন হার্ড হ্যাঁ, ওয়ার্কারের যদি মুশফিক ভাইয়া আদর্শ উদাহরণ দেওয়া যায়। আর আমি আমাদের বলবো ন্যাশনাল বিডি ক্রিকেট টিমের রানার্স আদর্শ উদাহরণ দেওয়া গেলে হচ্ছে মুশফিক ভাই। না, অবশ্য বিডিআরস এর হ্যাঁ সুপ্তা, তুমি হ্যাঁ যেহেতু আমার বন্ধু, তুমি হয়তো আমাকে খুব কাছ থেকে দেখছো, আমার পরিশ্রম গুলা। তার বাইরে যেও হচ্ছে আমি 2-3 জনের নাম নিতে পারবো আসলে, যাদের সাথে ট্রেনিং করে আমার মনে হয় কি যে আমি খুব মানে কি বলে কনফিডেন্ট ফিল করি। লাইক মাহবুব ভাইয়া, মাহবুবুর রহমান ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আয়রন ম্যান। মাহবুব উনি উনি আয়রন ম্যান। হ্যাঁ, উনি প্রচুর হার্ড ওয়ার্কার। হ্যাঁ, উনি কিন্তু উনি আসলে উনি এবার কিন্তু উনি আয়রন ম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য উনি সরাসরি কি যেতে, বলে কোয়ালিফাই করছে। হ্যাঁ হ্যাঁ, কোয়ালিফাই কোয়ালিফাই করছে। করেছেন। তো এটা কিন্তু আসলে খুব ফাস্ট আসেনি, উনি অনেক দিনের প্রচেষ্টা। স্নিগ্ধ, সাজ্জাদ হোসেন স্নিগ্ধ, আমার ছোট ভাই, তুমি ওকে চিনো। হ্যাঁ স্নিগ্ধ। ময়মনসিংহে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়মনসিংহ ইউনিভার্সিটি।
বাংলাদেশ কি বলে কৃষি বিশ্ববিদ্যালয়। তো ওই ছেলেটা যে পরিমাণ হার্ড ওয়ার্ক করছে, আমি নিজে ওকে কাছ থেকে ট্রেনিং করতে না দেখলেও ওর ওয়ার্কআউট গুলো তো পোস্ট করতো, দেখতাম আসলে হার্ড ওয়ার্কিং কাকে বলে। হ্যাঁ, তখন আর আমি আমি আসলে স্নিগ্ধ আসলে খুবই আসলে মানে আমরা যারা এবং ইভেন এবং আমার দেখা সবচাইতে হার্ড ওয়ার্কার, আমার কাছ থেকে দেখা হার্ড ওয়ার্কার আমি পাইছি হচ্ছে দুইজন। এদের মধ্যে একজন হচ্ছে রাকিবুল ইসলাম ভাইয়া, আহ, ঢাকা চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন। আর একজন হচ্ছে শারমিন সুক্তা, তুমি। বিকজ অফ আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় ন্যাশনাল ক্রিকেট টিমের আমাদের দেশের তো অনেকদিন ধরে আমার একার কাছে মনে হয় বলে আমার মনে হয় না, আরো অনেকের কাছে হয়তো এটা মনে হতে পারে যে আমাদের দেশের যে স্পোর্টস গুলো আছে এগুলোতে ফিটনেস সচেতন অ্যাথলেটের পরিমাণ এখন বাড়ছে। একটা সময় কিন্তু এতটা ছিল না। তো মুশফিক ভাইয়াকেও কয়দিন আগে দেখলাম, এই যে লকডাউনের মধ্যে উনি হয়তো বাসার সামনে নিজে ফাঁকা জায়গায় রান করতেছে। তো যে আসলে ফিটনেস সচেতন, আমার নিজের আসলে কোন জিনিসটার উপরে আমাদের রুটি রুজি ডিপেন্ড করতেছে, স্পোর্টসম্যানদের কথা বলতেছি, রাইট। সে যে জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, ফিল করতে পারে, সে কিন্তু আসলে ফিটনেসটা সম্পর্কে সচেতন হবে, সে হার্ড ওয়ার্ক করবে। আর ফিটনেসটা কিন্তু হার্ড ওয়ার্ক ছাড়া ধরে রাখা পসিবল না। তুমি আমার যতই সিক্স কখনোই প্যাক না। থাকুক, আমার যতই বডি বিল্ডিং ক্যাপাবিলিটি থাকুক, আমি যদি ট্রেনিং না করি, আমি কিন্তু 2 দিন পরে আমার অবস্থা ঠিকই মানে ঝুলে আমার যাবে। কাছে যেটা মনে হয় মাহফুজ, যে দেখো সিক্স প্যাক যে জিনিসটা তুমি বললা, দেখো বডি বিল্ডাররা চাইলেই কিন্তু তাদের কাছে এনাফ পাওয়ার আছে, সে চাইলেই কিন্তু ইয়েস। এসে ক্রিকেটে সিক্স হয়তো একটা দুটা বল কানেক্ট করতে পারবে, বাট প্রপার ওয়েতে ক্রিকেট খেলতে পারবে না। না, তো বিষয়টা হচ্ছে প্র্যাকটিসটা আমরা ওইটাই করি যেটা আমাদের স্পোর্টস রিলেটেড, আমার রিলেট ইভেন্ট না। আমি রিলেটেড। আমি আসলে এখানে বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে আমি জাস্ট বললাম যে সিক্স প্যাক বা বডি বিল্ডারদের কথা কেন বললাম, সেটা হচ্ছে আরেকটা হ্যাঁ হ্যাঁ, ডিসিপ্লিন। আমি বুঝতে বাট পেরেছি। তাদের কথা বললাম যে তারাও যদি যতই থাকুক, সেও যদি হার্ড হ্যাঁ ওয়ার্কিং হ্যাঁ, না করে, সে কিন্তু এটা ধরে রাখতে পারবে না। সো আমি কখনোই যখন না। ফুটবলার হব, আমার কাফ পাওয়ার, আমার কোর স্ট্রেংথ এগুলা নিয়ে যদি আমি কাজ না করি, আমার এন্ডুরেন্স নিয়ে যদি আমি কাজ না করি, আমার ভিতর যতই ট্যালেন্ট থাকুক, আমি আসলে লাভ উঠে আসতে নেই। পারবো না। এই জিনিসটা নিয়ে তুমি একটু আগে কথা বলতেছিলা, তো সেটাই বলতেছি যে আমি আসলে তোমার কথা যেটা বললাম, রাকিব ভাইয়াকে আমি দেখতেছি, তোমাকে দেখছি, পরবর্তীতে দেখা গেছে রাকিব ভাইয়ের সান্নিধ্যে আমরা যে কয়জন আসছি, আমাদের আলসে সবাই তো আসলে রাকিব ভাইয়ের সান্নিধ্য পাইছি। সবার মধ্যে আসলে পজিটিভ চেঞ্জ আসছে, সবার মধ্যে। তো সব থেকে মজার বিষয় কি ফিটনেসের জানো, বাইরে আমি আসলে হচ্ছে ওইটা ছিল মেবি তোমার সিসিএল এর যে রানটা ছিল। হ্যাঁ, তো সিসিএল রান বাংলা 10K রান। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাতে আমরা যখন যাই তো ভাইয়া হচ্ছে ওটাতে মেবি বাহিরে যাওয়ার কথা বাট ছিল, হ্যাঁ, মালয়েশিয়ায় মেবি, হ্যাঁ, মালয়েশিয়া মালয়েশিয়া এশিয়া মালয়েশিয়া যাওয়ার চ্যাম্পিয়নশিপে কথা। যাওয়ার কথা তো ছিল। হ্যাঁ, এই করোনা সংকটময়ের কারণে হয়তো ওটা ক্যান্সেল হ্যাঁ, হয়ে যায়। ওটা ওটা তো পোস্টপোন হয়ে যায়। তখন আমাকে পাশ থেকে, হ্যাঁ, ভাইয়া শর্টস পরা ছিল, তো ভাইয়ার কাপ মাসেল দেখে একজন আরেকজনকে বলতেছে, কাপ মাসেলটা দেখেছিস, কাপ মাসেলটা দেখেছিস। তো আমার কাছে মনে হয় এটা ছিল এমেজিং, মানে শোনার জন্য যে একজন ইয়েস, স্পোর্টসম্যানের কিন্তু হচ্ছে পাওয়ার বিষয়টা এইটাই যে তাকে কেউ ফলো করছে, বা ইয়েস, সে যেটা বিল্ড আপ করেছে এটা কেউ আলাদাভাবে দেখছে। আমি, ইয়েস। আমার কাছে মনে হয় এটা যে আমি যেটা করছি এটা কেউ আলাদা করে দেখবে, এটাই কিন্তু স্বাভাবিক। তখন আমার সাকসেসটা তো ভাইয়াকে দেখে আমি আমি তখন খুব ভালো করে খেয়াল করি, আসলেই তো ভাইয়ার শরীরের প্রত্যেকটা পার্টস আমার কাছে মনে হলো যে না, এটা কিন্তু সহজে হয়নি। উনিও কিন্তু লাইক ঠিক আছে, পাওয়ার ম্যান আয়রন ম্যান দুইটা ভার্সন, বাট হি ইজ অলসো অ্যান আয়রন ম্যান, বিকজ ওনার বডির প্রতিটা পার্টসই আয়রন। ভাইয়া কি আমি, আজকে লাইভ, আমার কাছে এক্স্যাক্টলি বললাম ভাইয়া কি আজকে লাইভটা দেখছে? তোদের এই কনভারসেশন শুনলে তো পুরাই আই ডোন্ট নো না, ভাইয়া দেখতেছে কিনা। আসলে আসলে আপু মানে ভাইয়াকে দেখলেই মনে হবে যে ভাই কিছু একটা করতে যাচ্ছে, ইভেন রান থেকে শুরু করে কিছু না হয়ে যাবে, মানে এই যে হয়ে যাবে বিষয়টা, মানে ইভেন ইউ নো অ্যাবাউট আব্দুল্লাহ তাহির চৌধুরী ভাইয়া, সুপ্তা, এম আই রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস। আমার ফার্স্ট মিট হয়েছিল ঢাকা হাফে। হ্যাঁ, তো ভাইয়াও কিন্তু সেম ক্যাটাগরির, ওনারও আসলে বডি পার্টিকেল কোনো কিছু তো তুমি আসলে পাবা না, মানে আয়রন ছাড়া কিছু পাবা না। লাইক দিস পরিশ্রম করতেছে ভাইয়া ফিটনেসের জন্য, ফিটনেস ঠিক রাখার জন্য, এবং গোল সেট করে আসলে কাজ যদি করা যায়, তাহলে
আমি যেটা বলতেছি পরিশ্রমটা বেশি করা যায়, কিন্তু যদি গোলটা থেকে বারবার ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া হয় তাহলে কিন্তু রাইট। আসলে তুমি পরিশ্রমটাকে সেম ফ্লো দিয়ে করতে পারবা না। সো এখানেই আসলে স্বাভাবিক আমাদের যে কোনো হ্যাঁ হ্যাঁ। শেখার ব্যাপার, মানে আমাদের লার্নিং এর জায়গাগুলো এখান থেকে। সবার ভিতরে কিছু না কিছু ক্যাপাবিলিটি আছে, কিন্তু সে যখন সেটা নিয়ে স্টাডি করতে পারে, জানতে পারে, মেন্টর পায়, তখন আসলে সেই জিনিসটাতে আমরা আরো আরো ডেভেলপ করার সুযোগ গড়ে ওঠে আর কি। সুপ্তা, আমার কাছে সেটাই মনে হয় যে হ্যাঁ আপু। হ্যাঁ স্ক্রিনে একটা ছবি আসছে, মাই গড। ছবিটা মানে আহ, রিয়েলি খুবই লাভিং একটা ফটো। আমি জানি এটার সাথে নিশ্চয়ই অনেক বড় একটা স্টোরি পাবো আমরা, কারণ বেস্ট প্লেয়ার পুরস্কার আহ, বিতরণী অনুষ্ঠান তো এটা বিকেএসপি। সো এটা সম্পর্কে একটু বল, এটা মানে কিভাবে, মানে কোন পারফরমেন্স এর ভিত্তিতে এই অ্যাওয়ার্ডটা তুই পেলি আর কি? আপু এটা হচ্ছে 2010 এবং 11। আমাদের আপনি হয়তো জানেন যে আমাদের বিগেসপি হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেকটা ইভেন্ট থেকে হুম। একজন করে বেস্ট প্লেয়ার সিলেক্ট করা হয়। তো বেস্ট প্লেয়ার যাদেরকে সিলেক্ট করা হয় তারা হচ্ছে সারা বছরের যে পারফরমেন্স থাকে এবং অল ওভার ইভেন্টের উপরে এটা ডিপেন্ড করে হয়। তো আমাদের হচ্ছে এটা 2009 সালে আমি ফার্স্ট আমাদের এভুলেশন টেস্ট যেটা হয় 2009 সালে এভুলেশন টেস্টটা হয় 2008-এর টেস্টটা। তো তখন আপু হয় কি আমরা 2009 সালের যে এভলিউশনের টেস্টের 2010 সালের প্রাইসটা ছিল কারা কারা হচ্ছে এ পাইলো, বি পাইলো, সি। আমাদের যেহেতু আপনি জানেন তিনটা ক্যাটাগরিতে এভলিউশন টেস্টটা হয়। তো যারা সি পায় তাদেরকে একটা সিগন্যাল দেওয়া হয় যে তুমি নট আপ টু দা মার্ক। তো এবং যে বি থাকে তাকে বলা হয় যে তুমি যেখানে আছো একটা জোনে আছো, তোমাকে এ জোনে যাওয়ার জন্য তোমাকে আরো বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। তো আমাদের এভলিউশন টেস্ট গুলোর মাধ্যমে যখন এ পাই তো তাদেরকে প্রাইজ দেওয়া হয়। তো এই শ্রেষ্ঠ খেলোয়াড় পুরস্কার প্রদানের ওই দিনে তাদেরকে প্রাইজ দেওয়া হয় এবং শ্রেষ্ঠ খেলোয়াড় যারা হয় বেস্ট প্লেয়ার তাদেরকে ডিফারেন্ট ওয়েতে আরো একটা ক্রেজ দেওয়া হয়, মানে খুব একটা ডিফারেন্ট, মানে ক্যাডেটদের মধ্যে একটু আলাদা ক্যাডেট জিনিসটা ডিফারেন্ট। তো আমি 2010-এর ওই প্রাইসটা আমি পেয়েও আমি প্রাইসটা পাই না। আমি হচ্ছে বাসা থেকে ছুটি থেকে একদিন লেট করে যাই এবং আমাদের সে সময় যে ছিলেন ব্রিগেডিয়ার যে ছিলেন শ্রদ্ধেয় আচ্ছা, স্যার আমাদের এবং ডিজি আমাদের স্যার। কলেজের যে হুম। হ্যাঁ আমাদের ডিরেক্টর স্যার শওকত স্যার ছিলেন। তো শওকত আচ্ছা স্যার আচ্ছা। হচ্ছে আমাদের সে সময় তো আমাদের এত ফোন বা ওয়েবসাইট এত অ্যাভেলেবেল ছিল না। তো সেই সময় হচ্ছে নোটিশে দেওয়া হয়েছে যারা বিকেএসপিতে লেট করে আসবে সময় মধ্যে আসবে না। এবং সে সময় একটা মেবি হরতালের একটা প্রবলেম চলছিল। তো আমি হচ্ছে বাসা থেকে একদিন লেট করে যাই। তো একদিন লেট করে যে ভেবেছি যে গিয়ে একদিন লেট করে যাওয়ার জন্য জরিমানাটা দিয়ে দিব আমি, এটা ভেবেছিলাম। যাওয়ার পরে শুনতে পারি যে আমরা যারা লেট করে এসেছি এবং এই লেট করে আসার জন্য যারা আমরা প্রমিজিং বেস্ট প্লেয়ারদের মধ্যে ছিলাম, নমিনেটেড ছিলাম, যারা পেয়েছিলাম, আমাদের প্রাইজ পাওয়ার কথা ছিল, তারা মানে কেউ পাবো না। এবং সেই সময় বিজয় ভাইয়া, সৌম্য ভাইয়া বর্তমান যারা ক্রিকেট ডমিনেট করছে, হ্যাঁ হ্যাঁ। লিটন, তা আমরা সবাই ছিলাম। এবং আমরা ক্রিকেটে মেবি মোর দেন 30 প্লেয়ার আমরা লেট করেছিলাম, আচ্ছা আচ্ছা। কেউ একদিন কেউ 2 দিন। এবং মজার বিষয় যে আমাদের কাউকেই দেওয়া হয়নি, কাউকে আর মানে দেওয়া ওরাও হয়নি। পাইলো না? না না সবাই কেউ পায়নি, বাদ? নিয়ম তো রুলস, হ্যাঁ রুলস তো হ্যাঁ সবার হ্যাঁ। জন্য সেম। তো রাইট কেউ রাইট। পেলাম না। তো যখন পেলাম না তা আমার রুমমেট ছিল অ্যাথলেটিক্সের, অ্যাথলেটিক্সের ছিল সোনিয়া ছিল, আম, আচ্ছা হ্যাঁ, আর সোনিয়া, আমার সুইমিং এর সোনিয়া। না হ্যাঁ না না অ্যাথলেটিক্স এর সোনিয়া। এবং পাশে রুমে ছিল শিরিন, বর্তমান যে দ্রুততম মানবী হ্যাঁ, সপ্তমবার মানবী, আচ্ছা আচ্ছা। হয়েছে। অ্যাথলেট, তো হ্যাঁ, দ্রুততম শিরিন মানবী। হ্যাঁ হ্যাঁ, তো শিরিন ছিল আমার পাশের রুমে। তো আমরা ফ্রেন্ড শিরিন, সোমাইয়া, তো আমরা যারা ছিলাম, তো আমাদের প্রোগ্রাম শেষে রুমে যখন আসি তো ওরা প্রাইজ গুলো পেয়েছে, কারণ ওর ইভেন্টে ও তো লেট করেনি, ও প্রাইজ পেয়েছে। তা আমার প্রাইজটা দেখে খুব খারাপ লাগলো। আমি প্রাইজ পেলাম না, এটা খুব মানে কি বলবো, আমার এত খারাপ লাগছিল। ওরা এসে তো আমাদের একটা ক্রেজ দেওয়া হয় এবং একটা ব্লেজার দেওয়া হয়, একটা ট্রলি দেওয়া হয়। তো
তো আমার মানে ওই এসে ওই তখন মানে পাওয়াটা হ্যাঁ অন্যরকম একটা মানে পারফরমেন্স। যাই হোক, অন্যরকম ছিল, হ্যাঁ। আমাদের সময় কিন্তু এর সাথে আবার প্রাইজ মানিও দেওয়া হতো, মানে প্রাইজ মানিটা সাথে বেস্ট প্রাইজ প্লেয়াররা মানিও ছিল। পেয়েছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। প্রাইজ মানিটা বেস্ট প্লেয়ার, এটা হচ্ছে যারা এ পেয়েছে, আম, যারা নেক্সট নমিনেটেড হওয়ার চান্সেস আছে, এরকম প্লেয়ার যারা প্রমিজিং প্লেয়ার। তো আমার আপু তখন প্রেসিডেন্টের ট্রলি, মানে ছোট যে ট্রলি গুলো, তখন তো প্রেসিডেন্টের ছোট ট্রলি গুলো খুব দারুণ ট্রাভেলিং এর জন্য। তো ওই ট্রলি ড্রিম সব থেকে ড্রিম। মজার বিষয়, হ্যাঁ, তো সব থেকে মজার বিষয় যে হচ্ছে ব্লেজার, বিকেএসপির লোগো পাবো, ওই ব্লেজার পাবো, এবং ওই ব্লেজার পরে বেস্ট ক্যাডেটরা একসঙ্গে ছবি উঠাবে, যেটা আমরা হয়তো আহ, মানে ক্যাডেটদের স্বাভাবিকভাবে এই নিয়মগুলোতে খুব ইন্টারেস্ট থাকে। তো আমার খুব মন খারাপ হয় ওই দিন, সারা রাত আমার খুব কষ্ট লাগে। তো নেক্সট ডে যেটা হয়, পরবর্তীতে ওই বছর আমি মোটামুটি আমার কাছে এটা মনে হয় যে না, আমি নেক্সট টাইম আরো বেশি হার্ড ওয়ার্ক করব, এবং নেক্সট টাইম কি হয়, আমি শুধু পাই না, আমি বেস্ট প্লেয়ার হই। 2011 সালে আমি ন্যাশনাল টিমে ইন করি, এবং ন্যাশনাল টিমে ইন করার পরে প্রথম বাংলাদেশের যে 50টা হয় আন্তর্জাতিক ম্যাচে, সেটা আমি করি, এবং প্রথম ম্যাচে প্রথম 50 আমার ডেবু ম্যাচ ছিল। আহ, এবং তখন ডিজি স্যার শুনতে পেরে তখন নিজে মাঠে এসেছিলেন দেখা করার জন্য, বিকেএসপি তে খেলাটা হয়েছিল, এবং অনেক টিচাররা এসেছিলেন। তো বিকেএসপি স্টুডেন্টরা এসেছিলেন, মানে ওইটা ডিফারেন্ট ছিল। এবং ওই বছরে আমাদের 2010 এবং 11-এর যে প্রাইজ গিভিংটা হয়, তো ওখানে আমি বেস্ট প্লেয়ার হই, এবং শ্রেষ্ঠ খেলোয়াড়ের সঙ্গে সঙ্গে ডিজি স্যার ওই ব্যাটটা আমাকে গিফট করেছিলেন ব্যক্তিগত অর্থায়নে। ওয়াও ওয়াও, স্যার গ্রেট। আমাকে, হ্যাঁ, ইভেন এটা বলেছিলেন, তোমার যত টাকা দামের ব্যাট লাগে তুমি নাও, শুধু আমাকে অ্যামাউন্টটা জানাবা। মানে মানুষের হচ্ছে একটা থাকে না যে আহ, একটা ইচ্ছা থাকে, কিন্তু আমাকে একজন ডিরেক্টর আমাকে ডেকে বলতেছেন, বিকেএসপির মতো একটা জায়গায় ডিরেক্টর আমাকে অফিসে ডেকে বলতেছেন যে তুমি আমাদেরকে অনেক সম্মানিত করেছো বিকেএসপি কে, এবং আমি তোমাকে ব্যক্তিগত একটা পুরস্কার দিতে চাই। তুমি বিকেএসপির গাড়ি নিয়ে যাবা, তোমার যে শোরুম থেকে যে ব্যাটটা তোমার ভালো লাগে তুমি সেই ব্যাটটাই নিবা, টাকার কোনো চিন্তা করবা না। মানে ওই রকম একটা মোমেন্টে আমি এত একটা দামি ব্যাটও গিফট পাবো, মানে এটা ছিল আসলে অসাধারণ। এবং তখন মনে হলো আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মনে হয় লাস্ট ইয়ার পাইনি বিধায় এই ইয়ারে হয়তো সবকিছু পেয়ে গিয়েছি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমি সবসময় মনে করি যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমি এই সবসময় মনে করি যে এই মুহূর্তে যদি আমি রানিংটা পছন্দ করি, কিন্তু আমার যদি কোনো কারণে পা ভেঙে যায়, আমি আমার সামনে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট ইভেন্ট করতে নাও পারি, হয়তো এর পিছনে কোনো না কোনো ভালো আছে। এই অবশ্যই জিনিসটা আমি অবশ্যই। সবসময় বিলিভ রাইট করি। রাইট রাইট। তো আসলে অবশ্যই এ- এটা এটা আসলে সবকিছুই মানুষ বলে না, সিচুয়েশন আল্লাহ সবকিছু তো একটা না একটা প্ল্যানিং করেই রেখেছেন আমাদের হ্যাঁ জন্য, হ্যাঁ এবং সেই প্ল্যানিং অনুযায়ী আমরা যাচ্ছি, মানে হ্যাঁ ওই পথেই যাচ্ছি। তো যাই হয় সব কথা হচ্ছে ভালোর জন্য। এবং ওই যে সুপ্তা যেটা ছিল লাস্ট ইয়ার পাওনি, ওইটার মানে যে একটা জিনিস কাজ করেছে না, আমি পাইনি রাইট। কেন, মানে আমার আমার অ্যাচিভমেন্ট, আমার যোগ্যতা ছিল, তারপরেও আমি পাইনি। এই যে জিনিসটা, এটার জন্য আর নেক্সট ইয়ার আরো বেশি ভালো ছিল। এবং পারফরমেন্স তুমি দেখো, তুমি একদম ডেবু ম্যাচে তুমি একদম বাংলাদেশের প্রথম 50 তোমার মাধ্যমে আসছে। সো এটা আসলে বলে না যে চ্যালেঞ্জটা একটা মানে ওই আপার লেভেলে নিয়ে গেছিল বলেই তো এটা সম্ভব হয়েছে। সো আল্লাহ হ্যাঁ, যা করে ভালোর অবশ্যই, জন্য করে। ডেফিনেটলি আপু, আসলে সবই ভালোর আল্লাহর জন্য ইচ্ছা। করে। হয়তো এই সো জন্যই আমি আমরা ফুটবলার হিসেবে পরিচিত হইতে পারলাম না লাস্ট শেষ পর্যন্ত। হয়তো আমার 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 জন্য এই রানিংটাতেই ভালো লেখা ছিল, দ্যাটস ওয়াই এখন আমি অ্যাথলেট, এটা আমার বিশ্বাস আর কি। হ্যাঁ, তা তো অবশ্যই। তবে তোমার যে ফুটবল ক্যারিয়ারের ইয়ে ছিল ওটা আসলে ডিফারেন্ট। আমার কাছে আমি যখন ছবিগুলো দেখছিলাম, আমার কাছে একদম মানুষ যে বলতো যে লিটল মেসি, নো, আমি মনে করি তুমি পারফেক্ট লিটল মেসি তুমি। একদম কিউট মেসি একটা। সুপ্তা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রাইম মিনিস্টারের কাছ থেকে তুমি ইয়ে নিচ্ছ। সো প্রাইম মিনিস্টারের সাথে তোমার বেশ কয়েকবার আমাদের দেশের পারফরমেন্স এর কারণে প্রচুর তোমাদেরকে এরকম সম্মাননা আমাদের হ্যাঁ গভর্নমেন্ট তোমাকে দিয়েছে। তো এই মুহূর্তের ফিলিংসটা একটু বলবে যে কি ধরনের মানে ইয়ে ছিল? আপু, প্রথমত বলি, আম, আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে যদি বর্তমান যে সরকার আছেন,
তো সরকার প্রধান হচ্ছে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, সে হচ্ছে এত ক্রীড়াপ্রেমী একজন মানুষ। আমি কি বলবো, মানে আমার কাছে মনে হয় যে একটা মানুষ কিভাবে এত খোঁজ খবর রাখেন, ইভেন যে আমার শুধু কাছে মনে ক্রিকেট হয় তা না। আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশে ক্রিকেটটা এতটা মানে ভালো একটা অবস্থার পিছনে আমাদের প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য। অনেক অনস্বীকার্য, অনেক রাইট। বেশি, কারণ অনেক 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 হ্যাঁ, বেশি। স্পোর্টস অনেক স্পোর্টস বেশি, এর উপরে অনেক অনেক আমরা পাচ্ছি অনেক এখন, অনেক। আল্লাহর হ্যাঁ, রহমতে অনেক ইভেন অনেক অনেক আপু বেটার। বর্তমানে যে নারী ফুটবল, ক্রিকেটের পাশাপাশি নারী ফুটবলটা কিন্তু উঠে এসেছে। বর্তমান দেখবেন যে লাস্ট 4-5 বছরে বাংলাদেশের যে নারী ফুটবলের যে একটা আহ মানে কি বলবো, ছেলেদের থেকে যে একটা এত বেশি একটা জনপ্রিয় জায়গায় চলে হ্যাঁ, গিয়েছে। সাফল্যও বেশি, সাফল্যও বেশি। অনেক ডেফিনেটলি, এবং এটা সুযোগ আহ করেই দিয়েছে কিন্তু সুপ্তা, মাননীয় প্রধানমন্ত্রী। সুপ্তা এখন একটা আমাদের কমেন্ট আমি মাহফুজের পড়তে চাই। সহধর্মিণী। হ্যাঁ, আমাদের মাহমুদের মিসেস কমেন্ট করেছেন, মরিয়ম মিতু, শুভ জন্মদিন মাহফুজ। মিতু, তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। থ্যাংক কি ইউ মিতু। মাহফুজ, অ্যান্সার তো কর। আচ্ছা, সাজ্জাদ ইসলাম, হ্যাপি বার্থডে ডিয়ার ব্রাদার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা ভাইয়া, যারা থ্যাংক লাইভ ইউ, অ্যাটেন্ড থ্যাংক করছেন ইউ ভেরি মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ জন্মদিন মাহফুজ, মঞ্জুর আহমেদ আরিফ ভাই বলেছেন। থ্যাংক ইউ আরিফ ভাইয়া, হ্যাঁ আরিফ আমিও ভাই, দিয়ে দিলাম থ্যাংক আরিফ ইউ ভাই, লাইভ থ্যাংক ইউ আরিফ দেখার ভাই। জন্য। সো আমি হ্যালো আমি হ্যালো একটু যে আমিন ভাইয়া। জিনিসে আসতে চাচ্ছি, মাহফুজ, হ্যাঁ, আমার কাছে এই যে তুমি হ্যাঁ যে আপু। ফিটনেস এর ইয়েটা বলছিলা, আমার যখন তোমার সম্পর্কে আমার ফার্স্ট মানে জানা হলো, তখন আমি তোমার এই স্টোরিটা একটু শুনেছিলাম যে তোমার আমাদের বাংলাদেশে প্রথম যে আলট্রা ম্যারাথনটা হলো, আলট্রা রানিং হ্যাঁ বাংলাদেশ। কক্সবাজারে, হ্যাঁ, আচ্ছা। 161 কিলোমিটার তোমার ওখানে পারফরমেন্স ছিল, তুমি ওইটাতে হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়েছো। তো ওইটার স্টার্টিংটা কিরকম, মানে এটা অনেক বড় একটা, কারণ বাংলাদেশে তো ধরো ম্যারাথন হয়েছে, ম্যারাথনের পরে একদম ডাইরেক্ট 161, কোথায় তোমার হ্যাঁ, 42, আর এখানে এই এতটুকু পথ পাড়ি দেওয়ার যে স্টোরিটা ছিল কিভাবে সম্ভব, এবং ইয়েস। মেন্টালি মানে আমার কাছে মনে হয় যে কেউ যদি ওকে, শুনে কই 21 কিলো আমরা শুনছি, সেখানে 161, মানে বিশাল বড় একটা পথ। কি বলি সুপ্তা, এটা তো আন্ডারস্ট্যান্ড। চিন্তা করতে কেমন লাগে। যে তা তো অবশ্যই। এবং আচ্ছা তাহলে মাহফুজ যখন রান করে তখন মাহফুজের সঙ্গে ম্যাক্সিমাম টাইমে আমার কথা হচ্ছিল যে মাহফুজ কত দূর আর কতক্ষণ লাগবে, মানে জিনিসটা হ্যাঁ, এমন আমাদের মধ্যে ফ্রেন্ডশিপের কানেকশনটা অনেক হাই লেভেলের। আমি বলবো তার একটা মধ্যে আবার খুবই 2 দিন বড় পরে তোমার সম্মানের তোমার জায়গায়। ঢাকা হাফে রেজিস্ট্রেশন ছিল। 2 দিন পর হ্যাঁ, ঢাকা হাফে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ছিল। ছিল। আমি আসলে ওটা নিয়ে খুব বেশি টেন্স ছিলাম যে মানে আসলে সে ঢাকা রানের হাফে থেকে, তার রেজিস্ট্রেশন। রানের থেকে আমাকে নিয়ে টেনশনে বেশি ছিল। না, তুমি এবং মিতু দুইজনের জন্যই, বিকজ অফ ঢাকা হাফে রেজিস্ট্রেশনটা আমরা সবাই জানি যে আসলে কতটুকু সময়ের অনেক, ভিতর শেষ হয়ে গিয়েছে আমি আমরা বুঝতে জানি। পেরেছি। তো আমি এটা নিয়ে আসলে খুব আমি টেন্স বুঝতে ছিলাম যে পেরেছি। রেজিস্ট্রেশনটা করা পসিবল হবে তো। তো এই জন্য আমি বারবার সুপ্তার সাথে কমিউনিকেট করতেছিলাম, আরেকজন বড় ভাইকে থ্যাঙ্কস না দিলেই না, এটা হচ্ছে ভাইয়া। আহা, এই মুহূর্তে ইনস্ট্যান্ট ভাইয়ের নাম ভুলে গেলাম। আল্লাহ, সুপ্তা তুমি বলো না ভাইয়ের নাম। আর রেজিস্ট্রেশন করে দিল। রেজিস্ট্রেশন করে দিল মাহবুব ভাইয়া। না না না, না 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 না, ভাইয়াকে, দাঁড়াও। ভাইয়াকে আমরা সবসময় হক ভাইয়া শালা বলে ডাকি আর কি। দ্যাটস এই ভাইয়ার নামটাই আমি ভাইয়া বলে ভুলে ডাকতে গেছি। ভাইয়া ভাইয়া বলে ডাকতে ডাকতে ভাইয়া। শিট। আচ্ছা, মনে আসলে মনে করে দিব। হ্যাঁ হ্যাঁ। তো ভাইয়ার সাথে কমিউনিকেট করতেছিলাম, আর হচ্ছে সুপ্তার সাথে কমিউনিকেট করতেছিলাম যে এই, আচ্ছা হ্যাঁ তারেক ভাইয়া, তারেক তারেক ভাইয়া ভাইয়া, সরি, রাইট। এক্সট্রিমলি সরি ভাই। আমি এক্সাইটমেন্টে আমি আর সুপ্তা দুইজনের তারেক নাম ভুলে ভাইয়া গেছিলাম। তারেক ভাইয়া আমাকে, তারেক আপনি ভাইয়ের সঙ্গে যে কিন্তু পরিমাণ মাঝে মাঝে হেল্পটা কথা আমাদের হয়। করছিলেন, তারেক ভাই আপনি তোদের যে হেল্প দুইজনকে করছিলেন, লাইভের পর মাইট দিবে বুঝছিস, হ্যাঁ দুইজনই মাইট শিওর, খাবি আমাদের লাইভের পরে। আমাদের মায়ের প্রাপ্য না না হয়ে গেছে। আপু, মার দিবে না, কারণ কাছে কাছে ছোট ভাই বোনরা হচ্ছে এরকম মিস্টেক করতেই পারে। কারণ এই কারণটা হচ্ছে ভাইয়ের সঙ্গে কিন্তু আমাদের তারপরে সম্পর্কটা আস্তে আস্তে এত ভালো হয়ে যায় যে ভাইয়া ভাইয়া ডাকতে ডাকতে ভাইয়ের নামটা তো প্রয়োজন হয় না। ভাইজান, এক সো কথায় ভাইজান। ওকে ভাইজান হ্যাঁ সম্পর্কে এবার ভাইজান। বলো বলা তাহলে। যায়। সো তারেক ভাইয়ার সাথে কমিউনিকেট হচ্ছিল, সুপ্তার সাথে কমিউনিকেট হচ্ছিল যে রেজিস্ট্রেশনটা আসলে কত দূর কি হলো, কারণ আমি যেহেতু রানিং এর ভিতরে আছি, দ্যাটস ওয়াই আমি তো আসলে
মাথায় রাখলেও আমি কিছু করতে পারতেছি না, আমার কাছে ডিভাইস নাই বা রানিং এর মধ্যে টেনশনের মধ্যে কিছু করা পসিবল নাই, ইন্টারনেট নাই, এরকম একটা সিচুয়েশন। সো তারেক ভাইয়াকে থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম আপু, আপনি কিভাবে 42 থেকে 161 কিলোমিটার মাঝখানে বিশাল একটা গ্যাপ, এটা কিভাবে আমি কভার করলাম। তো এটা বলতে গেলে আমাকে একটু পিছনে ফিরে আসতে হয়। তখন হচ্ছে বললাম যে ঢাকা হাফ 2018 এর পর থেকে বাংলাদেশে বেশ বেশ কিছু রানিং ইভেন্ট অ্যারেঞ্জ হয় এবং সবগুলো ইভেন্টে তখন পার্টিসিপেট করি। সবগুলো ইভেন্টে মোটামুটি একটা সাকসেস থাকে, হয় চ্যাম্পিয়ন না হয় রানার আপ, এরকম একটা সাকসেস থাকে। এমন অবস্থায় আফরান ভাইয়া, রাজীব ভাইয়াকে দেখলাম ওনারা ইন্টারন্যাশনাল আল্ট্রা ম্যারাথন ইভেন্ট করে আসতেছে, ফিনিশ করে আসতেছে বাইরে থেকে, দেশের বাইরে থেকে। তো আল্ট্রা ম্যারাথনটা কি জিনিস? আচ্ছা, 50 কিলো রান, 60 কিলো রান। তো 50 কিলো রান, 60 কিলো রানটা এটা এটা কোন ধরনের ইভেন্ট, এটা কি জিনিস, এটা বোঝার জন্য তখন আমি একটু স্টাডি করলাম, ভাইয়াদের সাথে কথা বললাম, রাজীব ভাইয়াকে নক দিলাম। তো ভাইয়ারা এমনি স্টাডি করার কারণে তো আমি জানতে পারলাম যে 42 কিলোমিটারের উপরে যে কোনো ডিস্টেন্স কে বলা হয় হচ্ছে আল্ট্রা ম্যারাথন ডিস্টেন্স। তো সাধারণত 45 থেকে 50 কিলোমিটার নিচে কোনো ইভেন্ট থাকে না, মানে 42 কিলোমিটারে যদি ফুল ম্যারাথন হয়, 43 কিলোমিটারের আলটা থাকে না সাধারণত। অ্যাটলিস্ট 45 থাকে, তারপরে 50, তারপরে 60, তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি। যে কেউ চাইলে হয়তো বাংলাদেশে কেউ যদি 66 কিলোমিটার অ্যারেঞ্জ করতে চায়, ইটস পসিবল। সো তখন আমি চিন্তা করলাম যে মানে আমি আসলে আল্ট্রা রানিংটা তখন ভালো লাগা শুরু করলো যে ওকে, তাহলে এটা তো আসলে মেন্টাল স্ট্রেংথের চূড়ান্ত একটা কি বলে টেস্ট। সো আমি আসলে ছোটবেলা থেকে একটু একগুঁয়ে টাইপের, যেটা করব সেটা আর কি আমি বাবা মা হোক যার সাথে হোক, মানে তর্ক বিতর্ক করে হোক আর যাই হোক, আমি সেটার জন্য মানে জান প্রাণ ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করি। এখন সব সময় তো আসলে ওই যে একটা কথা আছে, আল্লাহ যদি আমার মঙ্গল না রাখেন তাহলে তো এই জিনিসটা তখন ঘটবে না। তবে আল্লাহ আসলে আমার মঙ্গল রাখছিলেন, পরবর্তীতে বুঝতে পারছিলাম বিকজ অফ যখন আমি দেখলাম যে আপনার ভাইয়ারা এই কাজ করে আসতেছেন, দেশের সুনাম বয়ে আনতেছে, বিডিআর গ্রুপে পোস্ট দেখি সব সময়, ভাইয়াদের সাথে যখন কমিউনিকেট হইলো, আল্ট্রা রানিংটা সম্পর্কে যখন জানলাম, তখন আমি নিজেই পার্সোনালি ট্রেনিং করা শুরু করলাম। 42 কিলোমিটারকে ছাড়া যায় 50 কিলোমিটার, 55 কিলোমিটার এরকম রানিং করি। এখন আসলে একটা ইভেন্টে রান করা আর পার্সোনালি এই ট্রেনিং গুলো, এত লং রান ট্রেনিং করা খুব টাফ আমার কাছে মনে হয়। কারণ একে তো আমাদের জায়গা নেই, আমি ঢাকার মধ্যে এক জায়গা থেকে শুরু করে একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে একটা স্টার্টিং পয়েন্টে যে 50 কিলোমিটার শেষ হবে বা 25 কিলোমিটার শেষ হবে, এরকমই কোনো জায়গা নেই। জন্য ব্যাপারটা খুব টাফ। তো সেই সময়গুলোতে আসলে আমি সাপোর্ট পাইছি মাহবুব ভাইয়ের, আজিজ ভাইয়ার, আজিজ এমানুরুল ভাইয়া। তো ওনাদের সাথে দেখা গেছে আমি হয়তো আমাদের গ্রুপে লিখছি যে আমি কালকে 50 কিলোমিটার প্র্যাকটিস করব, বা কালকে 30 কিলোমিটার প্র্যাকটিস করব, 40 কিলোমিটার প্র্যাকটিস করব। তো ভাইয়ারা বলছে যে ঠিক আছে, আমরা তোমার সাথে রান করব। তো ভাইয়াদের ট্রেনিং ও হচ্ছে, আমার ট্রেনিং ও হচ্ছে, আর ভাইয়াদেরকে সাথে পেয়ে আমি আর কি একটু ফুললি মোটিভেটেড হয়ে রান করতে পারতেছি। তো এই 50 কিলো 55 কিলো পর্যন্ত আমার ট্রেনিং সীমাবদ্ধ ছিল, এর উপরে যে আসলে কিভাবে রান করে তখন আমি বুঝি না আর কি। সো যখন আমি টাটা স্টিল কলকাতা 25 কিলোমিটার রান 2018 এর ডিসেম্বরে, এই ইভেন্টটা হয়, প্রতি বছরই ডিসেম্বরে হয় সাধারণত কলকাতাতে। এটা খুবই একটা ট্রেডমার্ক ইভেন্ট। তো এই ইভেন্টটার জন্য দেখলাম কি যে এবার আমাদের বাংলাদেশ থেকে প্রায় ততক্ষণে আমি রেজিস্ট্রেশন করা আগ পর্যন্ত 10-12 জনের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তো তখন আমি আসলে ইন্টারন্যাশনাল ইভেন্টে যাওয়ার জন্য আগে থেকে মুখিয়ে ছিলাম। তো রিপন ভাইয়া আমাকে সে সময় বললো যে, আগে থেকে তো আমার ইচ্ছা ছিলই, রিপন ভাইয়া আমাকে একটা ধাক্কা মারলো যে এই মাহফুজ রেজিস্ট্রেশন করো, চলো যাই। তো ভাইয়া রেজিস্ট্রেশন করে ফেলছে, ভাইয়াকে বললাম ভাইয়া ঠিক আছে, তাহলে আমার তো কার্ড নাই, আপনি একটু আমাকে পেমেন্টটা করে দেন। তো রিপন ভাইয়া ওই সময় আমার জন্য ওই হেল্পটা করলো, আমাকে উনি পুশ করলো পিছন থেকে একটা, এই পুশের জন্য দেখা গেছে কি যে ওই ইভেন্টটা আমি রেজিস্ট্রেশন করে ফেললাম। তো ইভেন্টটা রেজিস্ট্রেশন করার পরে শুরু হলো হচ্ছে আমার 25 কিলোমিটারের জন্য। মানে মাঝখানে তো আমি ট্রেনিং করছি, রমজান মাসেও ট্রেনিং করা হয়েছে। তখন দেখা গেছে 50 কিলোমিটার 45 কিলোমিটার এরকম রান করার কারণে মাসেল গুলা কিছুটা হয়তো স্লো হয়ে আসছে, ফাস্ট নাই তখন। তো যেহেতু টিএসকে 25 কিলোতে যাবো, তখন আমি আবার নতুন করে স্পিড ট্রেনিং শুরু করলাম। স্পিড ট্রেনিং শুরু করলাম তখনও হয়তো 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মতো বাকি আছে, লাইক 1 মান্থ। সো এমন সময় আমি আমার মাথার ভিতরে কি যেন আসলো, আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ইন্ডিয়াতে যেহেতু যাচ্ছি, যেহেতু একটা ইন্টারন্যাশনাল রান, সো ওই ডেটের আগে পরে কাছাকাছি অন্য কোনো ইভেন্ট আছে কিনা একটু সার্চ করি। সার্চ করতে যেয়ে দেখলাম কি যে আমি টাফ ম্যানে আলট্রা ইভেন্ট আছে জয়সালমীরে। তো
তো জয়সালমীর যে কলকাতা থেকে এত দূরে এটা আমি তখনও জানি না, কারণ ম্যাপ সম্পর্কে অতটা স্টাডি অনেক আমি দূর করিনি। অনেক দূরে আপু, প্রায় মাহফুজ, 48 অনেক ঘন্টা দূর। সময় লাগে। আমি জাস্ট ডিসেম্বরে গেলাম, মানে এত দূর। জয়পুর হ্যাঁ আপু, থেকেই ধর তোর যেতে তোর 12 ঘন্টার মতো লাগে, হ্যাঁ কলকাতা জয়পুর থেকে থেকে অলমোস্ট 600 টু কিলোমিটার। ডেজ এর মতো। হ্যাঁ, হ্যাঁ 48 কিলোমিটার, 48 হ্যাঁ, আওয়ার্স অনেক বড় জার্নি, লেগেছিল অনেক আমার। বড়। আসলে আমি তখনও না কিন্তু ওই বুঝলেও জায়গায় তো ব্যাপার, মাহফুজ অনেক গরম ছিল। প্রচুর গরম ছিল সুপ্তা। আমি রানিং এর ব্যাপারটা বলতেছি কিভাবে হইলো পরে। দেখা গেল কি যে যখন আমি দেখলাম আল্ট্রা টাফম্যান এর ইভেন্ট একটা, তো তখনও আমি আর কি টাফম্যান সম্পর্কে অতটা আইডিয়া না থাকলেও তার কয়েকদিন আগেই, এই ইভেন্টটা সার্চ করার কয়েকদিন আগে আমি আফনান ভাইয়াকে দেখছি যে টাফম্যানের চণ্ডীগড় রান, চণ্ডীগড়ে ওদের একটা কি বলি স্টেডিয়াম রান হয়। তো ওই স্টেডিয়ামের ইভেন্টটাতে, ভিতরে। হ্যাঁ স্টেডিয়ামের ভিতরে আফনান ভাই রেজিস্ট্রেশন করছে। পরবর্তীতে হয়তো আফনান ভাই কোনো একটা কারণে যাইতে পারছিলেন না ইভেন্টটাতে, আমি এই মুহূর্তে ভুলে গেছি কি কারণে যাইতে পারেন নাই। তবে দেখা গেছে কি যে যেহেতু আফনান ভাইয়া ওইরকম একটা ইভেন্টে রেজিস্ট্রেশন করছেন, তখন আমি মানে একটু বুঝলাম যে না, দ্যাট মিনস ইভেন্টটা ভ্যালুয়েবল। তখন আমি আরো কয়েকজনের সাথে কথা বললাম, আমি ইমতিয়াজ ভাইয়ের সাথে কথা বললাম, ইমতিয়াজ ইলাহি ভাই আমাদের সবার শ্রদ্ধেয় ইমতিয়াজ ইলাহি ভাইয়া, তো ভাইয়ের সাথে হুম। কথা বললাম। তো সবাই আমাকে ইন্সপায়ার করলো, বাট সবাই আমাকে ইন্সপায়ার করলেও ক্যাটাগরিটা যে কোন ক্যাটাগরিতে রান করতে চাচ্ছি এই জিনিসটা ফার্স্টেই আমি বলিনি। ফার্স্টেই আমি এভাবে এক্সপ্রেস করছি যে আমি রানটা করতে চাচ্ছি। তো তারপরে যে আসলে দেখলাম কি যে ওখানে তো ক্যাটাগরি আছে অনেকগুলা। তো আমি আসলে যে বললাম একটু আগে যে আপু আমি ঠিক আছে, এখন আমি অনেকটা স্ট্রাকচার্ড ওয়েতে ট্রেনিং করি, স্ট্রাকচার্ড ওয়েতে আমার ডিস্টেন্স মাইলেজ ইনক্রিজ করি। বাট ওই সময়টা তো 2 বছর আগেও আমি মনে করি এখনকার থেকে তখন কিছুটা হলেও ইম্যাচিউর ছিলাম। কারণ রানিং এর ব্যাকরণটা কিন্তু তখন আমি পুরোপুরি বুঝি না আপু। হয়তো স্পিডে রান করতে পারি, বাট গ্রামার তো আছে একটা, কোন জিনিস কিভাবে করে ইমপ্রুভ করা যায়, ডেভেলপমেন্ট করা যায়, যেহেতু আমাদের কোনো পার্সোনাল কোচ নেই, আমাদের কোনো নার্চার নেই। সো ওইভাবে জিনিসটা তখনও না বুঝলেও আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, আমি সবচাইতে লঙ্গার ভার্সন যেটা 161 কিলোমিটার এটা করব, 100 মাইল। সো হ্যাঁ, এটা হচ্ছে 220 কিলোমিটারের ফটো, লাস্ট 2019-এর। তো আচ্ছা সেই আচ্ছা। সময় আমি ইন্ডিয়ান আমাদের দেশে ভাইয়া বিলং করে সত্যেন্দ্র দা, সত্যেন্দ্র দাদার আচ্ছা সাথে হচ্ছে আমি কথা বললাম যে দাদা আমি হচ্ছে ইভেন্টটা পার্টিসিপেট করতে চাচ্ছি, তো এটা কি ধরনের ইভেন্ট হবে। তো দাদাও আমাকে ইন্সপায়ার করলেন যে হ্যাঁ তুমি টাফম্যানে যাইতে পারো। আর টাফম্যানের রেস রেস ডিরেক্টরের সাথে দাদার একটা কানেকশন আছে, পরিচিত ওনারা। তো তখন আমি আরো ইন্সপায়ার হলাম যে ঠিক আছে, আমি আসলে এক জায়গা অচেনা অজানা একটা জায়গায় যাব একা একা। তো তখনও রানার সাথে আমার কথা হয়নি যে কেউ আমার সাথে যাবে কিনা। আগে আর কি আমি নিজের প্ল্যান সেট করতেছিলাম তখন। তো আহ, কিরকম একটা ইভেন্ট হবে কি হবে না এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করতেছিলাম, তখন হচ্ছে দাদার হেল্প পাইলাম। তখন আপনার ভাইয়ের সাথে কথা বললাম, ইমতিয়াজ ইলাহি ভাইয়ের সাথে কথা বললাম, আল্ট্রা রানিং যেহেতু এবং বিডিআরস এর প্রতিনিধি হ্যাঁ। যেহেতু ভাইয়ারা। সো তখন ভাইয়ারা আমাকে ইন্সপায়ার করলেন, আমাকে বললেন এটা যে তুমি 161 কিলোমিটার করতে যাবা, এটা কি ঠিক হবে, মানে আমাকে বললেন ব্যাপারটা। তারপর আমি ভাইয়াদেরকে আর কি, ভাইয়াদেরকেও একটু কি বলবো, আমার আসলে মেন্টাল স্ট্রেংথের ব্যাপারটা এক্সপ্রেস করলাম যে ভাই আমি পারবো ইনশাল্লাহ, আপনারা আমাকে সাপোর্ট দেন। তো মেন্টাল স্ট্রেংথ আমার নিজের হইলেও পিছন থেকে ব্যাক এন্ডে সব কাজ ছিল হচ্ছে আহ, আমার তাহির ভাইয়া, রাকিব ভাইয়া, ইমতিয়াজ ভাইয়া, আফনান ভাইয়া, রাজীব ভাইয়া, যে নামগুলা বারবার 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 ঘুরে ফিরে আসবে আমার সাফল্যের পিছনে। কমিউনিটির নাম, অবশ্যই। প্ল্যাটফর্মের নাম তো আমি নিয়েছি, কিন্তু ব্যক্তি আহ, মানে কি বলবো, ব্যক্তি হিসেবে যে নামগুলা উঠে আসবে, এই নামগুলা বারবারই উঠে আসবে। পরবর্তীতে হ্যাঁ, হয়তো যাদের কিছু কিছু মাধ্যমে ইভেন্টে আর ইন্সপায়ার হয়, এটা তো হ্যাঁ আসলে এরকম সবসময় এটা মানে একটা বড় বিষয়। যেমন সারা সুপ্তার মানে লাইফে জীবন ব্যাপার থেকে সুপ্তা, যায়। হ্যাঁ না না যে শুধু স্টারিটা সুপ্ত আসলে এমন না বলেছে। যে, না না এমন না কিন্তু যে একবার আমি হেল্প পেয়েছি, একবার আমি সাপোর্ট পেয়েছি এমন না। এই নামগুলো বারবার উঠে আসবে, কারণ প্রতিটি স্টেপেই আমি ভাইয়াদেরকে ছাড়া আমি আগাইতে পারতাম না, তা প্রতিটি স্টেপেই এরকম হয়েছে ব্যাপারটা। তো দেখা গেল তখন আমি আমি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেললাম। কিন্তু আমার বাসায় বা তখন হয়তো মিতু, তখন আমার ওয়াইফ হয়নি, তো ওকে বললাম এরকম আমি যাব, জয়সালমিরে যাব, আল্ট্রা ম্যারাথন ইভেন্ট করব। তো আমার বাসা থেকে কেউ রাজি না, বিকজ আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ সমস্যা, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তুমি এত দূরে যাবা একা একা, তখন তো অলরেডি আমি ম্যাপ ঘেটে ঘেটে বুঝে ফেলেছি, ম্যাপ স্টাডি করে যে আসলে অনেক দূরে, অনেক সময় লাগবে। সো
নিপেন্দা, আমি নিপেন্দার নাম নিতে ভুলে গিয়েছি। নিপেন্দা হচ্ছে এই ইন্ডিয়া যাওয়ার নিপেন দা ব্যাপারে যত ধরনের, হ্যাঁ, নিপেন্দা হেল্প, আমাকে সব ধরনের হেল্প করছেন ট্রান্সপোর্টের। আমাদের রানিং গুরু দাদা হচ্ছে আমাদের রানিং ইয়েস, গুরু। ইয়েস, আমাদের ইন্সপাইরেশন, আমাদের টোটাল ন্যাশনের ইন্সপাইরেশন, আমাদের কান্ট্রির ইন্সপাইরেশন দাদা। তো দাদা আমাকে হেল্প করলেন যে তুমি এখান থেকে যাইতে হলে তোমাকে এইভাবে এই সময় টিকিট করতে হবে, এতদিন আগে টিকিট করতে হবে। শেষ মুহূর্তে যে আমি যখন আসলে রেজিস্ট্রেশনটা করলাম তখন আমার টিকিট হয়নি, কিন্তু বাকি হচ্ছে 14 দিন। আমি রওনা দেওয়ার আগে থেকে 14 দিন বাকি। তো দাদা বললেন তুমি আরো আগে আমাকে বললে আরো সুবিধা হতো, আর তখন ইন্ডিয়ার ট্রেন টিকিট প্রায় 1 মাস আগে কাটতে হয়। তো দাদা তখন আমার হ্যাঁ, জন্য অনেক হেল্প করলেন, মানে উনি নিজে ঘাটাঘাটি করে আমার জন্য কোন ট্রেনটা সুবিধা হয়, কোন সময়ের ট্রেনটা সুবিধা হয়, আমার ডেট ওয়াইজ সবকিছু উনি অ্যারেঞ্জ করে আমার জন্য উনি সবকিছু বুক করলেন। বুক করলে দেন হচ্ছে, সরি, বুক করার আগে রানার সাথে আমার হয়েছে, ঠিক হয়েছে যে ঠিক আছে রানাও যাবে। তো রানার ব্যাপারটা ছিল এরকম যে আমি আমাদের টিএসকে গ্রুপে, টিএসকে রানে, কলকাতা রানটাতে আমরা যারা যাচ্ছি সবার কাছে আমি একবার করে নক দিলাম যে আপনারা কেউ যাবেন নাকি ইভেন্টে। মানে জাস্ট আর কি, লেজ কাটা শিয়াল যেমন সবাইকে বলে যে লেজ কাটো লেজ কাটো, আমার অবশ্যই ছিল সেরকম, আমি সবাইকে বলতেছি যে চলেন আমার সাথে। তো তখন দেখা মানে গেল কি যে আসলে সাহস সবারই তো, জোগানো যে না কাউকে তো নিয়ে যাই সাথে অন্তত, কাউকে তো নিয়ে যায় কারণ তাহলে না, একে তো তাহলে অ্যাটলিস্ট দেশের আমার বাইরে ফ্যামিলি, অনেক দূরে। হ্যাঁ, হ্যাঁ আপু, মানে না দলটা তাহলে একটু ভারী আরেকটা করতে আমার, হবে। আরেকটা হেল্প ছিল, না আরেকটা এখানে আমার অ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি বুঝাইতে পারবো যে আমার সাথে আরেকজন আহ, যাচ্ছে, তোমরা টেনশন করো একা না। যাচ্ছে না। সে হ্যাঁ, সে এটা আসলে সে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বুঝে। সব ফ্যামিলিতেই আসলে এটা একটা বড় ব্যাপার যে হ্যাঁ না, আপু, প্যারেন্টস হ্যাঁ, সবসময় বাচ্চাদের জন্য যে স্বাভাবিক, যাবে একা যাবে এটা তো একটা ভয় লাগে, আর তাও কত স্বাভাবিক আপু, দূরে, কারণ এমনও তো কাছে কারণ তা তো আর না। আমি আমি বুঝতে পেরেছিলাম হ্যাঁ, যে পরবর্তীতে আসলে আমার বিশাল ধরনের আপু মাহফুজ মনে হয় লাইন কেটে গিয়েছে মাহফুজের। হ্যাঁ, অসুবিধা নাই, মাহফুজকে আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। হ্যাঁ সুপ্তা, অনেক কথাই তো হ্যাঁ আপু। শুনলাম, কিন্তু সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট ইস্যুটা আমাদের এই আড্ডার মেইন বিষয়টা হচ্ছে আমরা ফিটনেসটা আমরা কিভাবে ধরে রাখছি এবং নর্মাল একজন পার্সন কিভাবে ধরে রাখবে। তো এই বিষয়ে একটু বল যে কিভাবে তুইও কিভাবে কন্টিনিউ করছিস, বা আসলে আমাদের আমরা কিভাবে আসলে কন্টিনিউ করা উচিত। কারণ এই যে মানে একটু আগে আমরা আঙ্কেলের কথাই বলছিলাম, কারণ আমরা আজকাল তো সবকিছু ভেজাল খাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া ভেজাল, পরিবেশ অনেক খারাপ হয়ে গেছে। পরিবেশটাও তোর মানে কি বলবো, আঙ্কেলরা যে এনভায়রনমেন্ট পেয়েছে, সবকিছু আমাদের এনভায়রনমেন্ট যত প্রতিকূলে চলে দিন দিন গিয়েছে, যাচ্ছে, হ্যাঁ, অনুকূলে নেই, রাইট। সো হেলথ ইস্যুটা এখানে খুব ইম্পর্টেন্ট। সো আমার আমার কাছে মনে হয় যে আমি যেহেতু অনেক বছর ধরে এখন জবও করছি ফিজিক্যাল এডুকেশন লাইনে, এবং আমরা পড়াশোনাও করেছি এই লাইনে, 8-10 বছর আমাদের এই লাইনেই কেটেছে, এবং বলে না ব্লাডের সাথে এই জিনিসটা মানে ঘুম থেকে অটো ঘুম ভেঙে যায়, আমরা রানিং এ চলে রাইট যাই, আপু। রানিং না করলে সুইমিং না করলে ভালো লাগে না, এই জিনিসটা হয়তো বা আমাদের মধ্যে ঢুকেছে অনেক সময়ের কারণে। কিন্তু এই জিনিসটা মানুষের মধ্যে জাগানো, আমার আমার মেইনটা ইয়েটাই হচ্ছে যে মানুষ শুনুক, মানুষ জানুক। তো মানে তুই একটু বল যে তুই কিভাবে তোর ফিটনেসটা তুই ধরে রাখছিস। আপু, আমার কাছে যেটা মনে হয়েছে যে হচ্ছে ফিটনেস যে ইস্যুটা, ফিটনেস জিনিসটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। তো আপনার ওই দিন একটা প্রোগ্রাম দেখলাম যে নিজেকে ভালোবাসুন, তো নিজেকে যে ভালোবাসে তো নিজে আসলে আমি নিজেকে কিভাবে দেখতে চাই, আমি এখন যে সময়টা পার করছি, আমি এই সময়টা থেকে আগামী 2 মাস পরে আমাকে হয়তো আরো 5 কেজি অ্যাডিশনাল দেখতে পারবো। আইদার আমি 2 কিলো কমায় আমি নিজেকে মেনটেন করে রাখতে পারবো। তো এটা হচ্ছে ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের কাছে যে আমি কিভাবে, আমরা মনে করি হচ্ছে যে জিমে যাওয়াটা, রানিং করাটা খুবই ডিফিকাল্ট, এটা আমরা সবাই মনে করি, এবং এটা মনে করি আচ্ছা আজকে সকালবেলা আজকে ভালো লাগছে না, বা আমি কোথায় যাবো, বিশেষ করে ফিমেলদের জন্য ফিটনেসটা খুব ডিফিকাল্ট করা। ঘরে সময় বের না করতে পারলে আপনি সকালবেলা ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে ফিমেলদের জন্য খুবই ডিফিকাল্ট যে ফিটনেসটাকে মেনটেন করা। আমার কাছে যেটা মনে হয় আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা ফিটনেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিটটা। তো আমি শুধু ফিটনেস হ্যাঁ, করলাম আমি লাস্ট করে ইয়েতে কিন্তু বলেছিলাম ফুড হ্যাবিট নিয়ে একটা, মানে খাওয়া, ও মাই গড, দেখলেই রাইট। খাইতে ইচ্ছা করে। তো আমার কাছে মনে হয় যে সবাই আমরা বলি না জিমে যাওয়াটা অনেক কঠিন, টাইম মেনটেন করাটা অনেক কঠিন, আমি অফিসের পরে আমি সময় পাই না,
বা আমরা বলছি যে না আমার যারা আমরা ফিমেল আমরা বলছি অফিস ঘর সবকিছু মিলে আমি আসলে সময় পাচ্ছি না। আসলে আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন নেই একজন মানুষ সুস্থ থাকার জন্য, স্বাভাবিক মানুষ সুস্থ থাকার জন্য। আমার কাছে মনে হয় যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। আমি যদি আমার ফুড হ্যাবিটটা রেগুলার মেনটেন করি তাহলে আমার কিন্তু আমার জন্য ফিটনেসটা খুব বেশি করা কষ্ট হয়ে যাবে না। আমি আমি যে জিনিসটা সাপোজ আমার এজ এখন 24, এখন আমি 24 বছরে যে জিনিসটা গেইন করেছি আমি কিন্তু চাইলেই 24 ঘন্টায় সেটাকে রাতারাতি চেঞ্জ করতে পারবো না, এটা একটা দীর্ঘ সময়ের বিষয়। তো আমি দীর্ঘ সময় ধরে যদি আমি হচ্ছে ফুড হ্যাবিটটাকে মেনটেন করি তাহলে আমার ফিটনেসটা কিন্তু ওইভাবে বিল্ড আপ হবে। আমি তার সব পাশাপাশি কি করতে পারি, আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার সেটা বডি ওয়েটও হতে পারে। বিশেষ করে এই সময় যে একটা সংকট যাচ্ছে এই সংকটময় সময়ে আপু বর্তমানে আমাদের ডিজিটালের কারণে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ধরনের বডি ওয়েট জিম যেটাকে আমরা বলি, যে ঘরে বসেই একটা ছোট্ট একটা জায়গায় আমরা ফ্রি হ্যান্ডে অনেক কিছু করতে পারি। ইভেন নৃপেন্দার যে কথা যেটা বললেন যে আমাদের রানিং কমিউনিটির মধ্যে একজন মানে কি বলবো যে সে হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনকে বরং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, যে একটার পর একটা সে কাজ করে যাচ্ছেন রুমের মধ্যে সে কি পরিমাণ যে রান করছেন। তো এইটা মানুষের একটা নিজের থেকে ভালোবাসা থেকে আসতে হবে যে না আমি ফিট থাকতে চাই, আমি সুস্থ থাকতে চাই, এবং সুস্থ থাকতে গেলে আমার নিজেকে পরিচর্যা করতে হবে, নিজেকে পরিচর্যা করতে গেলে আমাকে টাইম মেনটেন করতে হবে, সুন্দর করে ঘুমোতে হবে। দেন আমার কাছে তার সঙ্গে যে আমি যে ফুড হ্যাবিটটা মেনটেন করব তার সঙ্গে রেস্টটা অনেক ইম্পর্টেন্ট। আমার রেস্টটা কি পরিমাণ হইতে হবে, আমার রাতের ঘুমটা হইতে হবে। আমি শুধু একটা কারণ নিয়ে আমি কিন্তু থাকতে পারবো না যে আমরা মনে করি যে না আমার ফিটনেস করব বা জিমে যাব আমার ফিটনেস খুব সুন্দর হবে, সিক্স প্যাক হবে। আসলে সিক্স প্যাক হওয়াটা এতটা সহজ আমার কাছে মনে হয় না, এটা একটা অনেক মেনটেনের বিষয়। আমার কাছে মনে হয় যার কাছেই শুনবেন বলিউড থেকে শুরু করে অ্যাক্টরস যারা আছেন স্পোর্টস এর বাহিরে তারা কিন্তু অনেক পরিশ্রম করে, এবং এক একটা মুভির জন্য তারা যে বডিকে যে ট্রান্সফরমেশনটা করে এটা কিন্তু রাতারাতি হয় না, একটা সাধনা থাকে তাদের জন্য, একটা সময় নিয়ে তারা নিজেদেরকে তৈরি করেন। এই যে তৈরি করার পিছনে যে সময় সাধনাটা সম্পূর্ণ আমি মনে করি একটা ডিসিপ্লিন লাইফ। শুধুমাত্র ফিটনেস বা আমি ওয়ার্কআউট করলাম হয়ে গেল তা না। আমি সকালবেলা 1 ঘন্টা ওয়ার্কআউট করলাম করে এসে আমি 4-5টা মিষ্টি খাইলাম, দেখা গিয়েছে যে 4-5টা মিষ্টি খাওয়ার পরে আমার কোলেস্ট্রল থেকে শুরু করে সুগারের লেভেলটা সম্পূর্ণ বেড়ে গেল, তা আমার আসলে আলটিমেট কোনো লাভ হলো না। তো আমাকে মেনটেন করতে হবে যে আমি কতটুকু খেতে পারবো, আমার কতটুকু ক্যালোরি বার্ন করলাম এবং কতটুকু বার্নের এগেনস্ট আমি নিতে পারবো। এটার একটা সুন্দর প্ল্যান ওয়াইজ যদি আমরা যেতে পারি, অনেক সময় ঘরে বসে আধা ঘন্টা করে যদি আমি সপ্তাহে 3 দিনও ওয়ার্কআউট করি তবু ফিট থাকাটা সম্ভব। আর আমাদের প্লেয়ারদের ক্ষেত্রে যেটা আমাদের প্লেয়ারদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে স্বাভাবিক যে যারা আছেন জেনারেল পিপলের মতো আমরা যদি ওয়ার্কআউট করি হয়তো আমরা জেনারেল পিপলের মতো ফিট থাকতে পারবো, বাট আমাদের ইন্ডুরেন্সের সঙ্গে স্পিডটা লাগে। বিশেষ করে মাহফুজ যেটা বলেছিল যে ও 800 মিটারে যে সময়টা ফার্স্ট হইতো সেই সময়টা ও চ্যাম্পিয়ন হইতো, 800 মিটার না ধরতে পারলে ও আমাদের ইউনিভার্সিটিতে চ্যাম্পিয়ন হতে পারতো না, কারণ ইনডোরসের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্পিডটা ডেভেলপ করতে হবে এবং স্পিডের জন্য আমাদের মাসেল ডেভেলপ করতে হবে। মাসেল ডেভেলপ করার জন্য কিন্তু ফুডটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাকে প্রোটিন জিনিসটা আমাকে নিয়মিত নিতে হবে, কার্বোহাইড্রেটের থেকে আমাকে প্রোটিনটা নিতে হবে। তো আমার কাছে মনে হয় ওভারঅল যে আমি শুধু চাইলাম আর হইলো সেটাও না, আবার খুব কঠিন সেটাও না, জাস্ট না একটু সেটাই, ওই যে যদি আমরা ফুড এবং এক্সারসাইজ দুইটাকেই যে তাল মিলে রাইট। আসলে করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। থ্যাংক ইউ সুপ্তা। মাহফুজ, এবার তোমার কাছে চলে আসি। তোমার নেটওয়ার্কের জন্য তো আমরা ইয়েটাই হ্যাঁ আপু। শুনতে পারলাম না। যাক, এখন জাস্ট আমি ছোট্ট করে যেটা জানতে চাই যে এই যে তোমার মানে পুরো প্র্যাকটিস জার্নি, এটার জন্য তো তোমাকে বেশ মানে একটা মেনটেন এখন মানে অন্তত তুমি মেনটেন করছো যে বেশ মানে এক্সারসাইজটা এবং তোমার ফুডটা মানে কিভাবে হ্যাঁ আপু। করছো একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো ছোট্ট করে। আচ্ছা আচ্ছা। মূলত আমি এই জিনিসগুলো নিয়ে আমার ফুডিং ব্যাপারটা নিয়ে আমি আসলে খুবই কনসিয়াস থাকার ট্রাই করি।
এটার জন্য দেখা যায় কি যে মাঝে মাঝে আমার বাসার মানুষরা আমাকে সব সময় আমার আব্বু আম্মু আচ্ছা হেল্প করে। একটা সময় আমি যে সাপোর্টটা পাইনি, সেই সাপোর্টটা দেখা গেছে কি যে যখন আমি রানিং লাইফে জয়েন করলাম, তারপর থেকে আমার অ্যাচিভমেন্ট গুলোর কারণে আব্বু আম্মু আসলে খুব হ্যাপি ফিল করে নিজেরা। তো দ্যাটস ওয়াই ওনারা বুঝতে পারেন যে আসলে এই মুহূর্তে আমার ছেলের জন্য এই নিউট্রিশনটা দরকার। তো আমার কাছে ওনারা জিজ্ঞেস করেন যে তুমি আসলে কি খাবা, কিভাবে খাবা, এটা আমাদেরকে বলো, তাহলে আমরা অ্যারেঞ্জ করতে পারবো, কিন্তু ওনাদেরকে না বললে তো অ্যারেঞ্জ করতে পারবে না। ফ্যাক্ট হচ্ছে আমি তো সবসময় বাসায় থাকি না, আমি জাহাঙ্গীরনগর হলে থাকতাম। রিসেন্টলি আমি বিপিএড করছি মোহাম্মদপুর গভর্নমেন্ট ফিজিক্যাল কলেজ থেকে। তো ওখানে আমি নিজের মতো করেই থাকতেছি। তো ওখানে আমাদের হলের খাবার থাকলেও দেখা গেছে যে আমি আর কি যেহেতু রিসেন্ট লাস্ট 2 মাস ধরে আমি মোহাম্মদপুরে ছিলাম, আমার বাসা থেকে প্রায় 500 মিটার দূরে, তাও আমি হলে থাকতাম, হলে থেকে ওখানকার ট্রেনিং জব বা ক্লাস করতাম। তো দ্যাটস ওয়াই আমি বাসায় আসতাম, প্রতিদিন বাসায় এসে নিজের মতো করে খাবার বাবা আমাকে বলে রাখতাম, নিয়ে যেতাম। আর হলে যখন ছিলাম তখন নিজেই করে খেতাম। আমার খাবার লিস্টের মধ্যে সব সময় থাকে হচ্ছে লেস কার্ব এন্ড মাছ প্রোটিন আর কি। বাট যখন আচ্ছা আমি আচ্ছা লং রান করি, হুম এন্ডুরেন্স বা উইকলি লং রানটা থাকে, তার আগের দিন আমি হচ্ছে একটু কার্ব নেওয়ার ট্রাই করি, হাই কার্ব নেওয়ার ট্রাই করি। আমি রাইসটা কম খাই। খাই না বলতে কি যে যখন খুব মানে আমার হাই ইন্টেন্সিভ ট্রেনিং গুলা থাকে, তখন হয়তো দেখা যায় কি যে মাঝে মাঝে খাই, কিন্তু যখন লো ইন্টেন্সিভ ট্রেনিং বেশি থাকে তখন আমি কার্বটা কম নিই। কার্ব নিলেও কার্ব হিসেবে যেটা নেই, স্লো রিলিজ কার্ব হিসেবে আমি ওটসটাকে কার্ব হিসেবে ইউজ করি। আর প্রোটিন আচ্ছা হিসেবে আমি ইনটেক করি হচ্ছে এগস, চিকেন, এরকম। যেহেতু একটা কথা আছে, এগস কে বলা হয় হচ্ছে গরিবের প্রোটিন, বলতে একটা ব্যাপার আছে। তো দেখা গেছে আমি প্রতিদিন প্রায় যখন মানে আমার ট্রেনিং কি বলবো মাইলেজের উপরে বা ভলিউমের উপর ডিপেন্ড করে আসলে আমি কি পরিমাণ প্রোটিনটা ইনটেক করতেছি, ভলিউমের উপর ডিপেন্ড করে আমি কি পরিমাণ কার্ব ইনটেক করতেছি, এরকম। সো আমি অনেকেই এখানে আমার একটা সাজেশন আছে সবার জন্য, মূলত আমি যেটা ফলো করি যে কার্ব হিসেবে অনেকে ওটসটাকে জানে যে ওটসটা বডির জন্য ওয়েল হেল্পফুল। ফুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওয়েল হ্যাঁ ফুড অনেক এবং বেশি হেল্পফুল, অনেক বেশি বাট এটা হ্যাঁ খাওয়াটা খুবই এটা কার একটু কি বলে, হ্যাঁ মানে এই খাওয়াটা একটু বোরিং লাগে অনেকের কাছে। তো আমি জাস্ট এখানে আমি আমার পার্সোনাল লাইফ থেকে সাজেস্ট করতে পারি যে আপনারা স্মুথি বানায় খাইতে পারেন, লাইক টেস্টলেস স্মুদি ব্লেন্ড বানায় করে। ইয়েস, আমি হ্যাঁ এভাবে খাই আর কি, ফলো করি কলা এবং দিয়ে হ্যাঁ পিনাট মানে বাটার ইয়েস, তুমি অনেক তোমার কিছুই টেস্ট আসলে টেস্ট মানে টেস্ট হ্যাঁ অ্যাড করতে পারো ডিফারেন্ট অনেক ডিফারেন্ট ওয়ে ডিফারেন্ট। হ্যাঁ, হুম 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 মানে হেলদি হেলদি থিংস গুলা দিয়ে তুমি ইনগ্রেডিয়েন্ট দিয়ে তুমি আচ্ছা টেস্ট অ্যাড করতে পারো, বাট খাইতে তো হবে। না খাইলে তুমি যদি রাইট প্রতিদিন রাইস ইনটেক করো, এবং তুমি অনেকের আছে ঠিক আছে এখানে সেটি ভাবে কয়েকদিন আগে আমাদের বিডিনার্স গ্রুপে একটা পোস্ট দিয়েছিলেন যে অনেকে আসলে কলা গাছ খেয়েও আসলে যা ছিল তাই হ্যাংলা পাতলা হরিণের মতো চ্যাংড়া। আবার অনেকে আছে কিছুই খায় না কিন্তু হাতির মতো মোটাসোটা। তো এই জিনিসগুলো আসলে নিজের বডির আমি কি বলবো ব্যাপারটা বুঝতে ভুলে হবে। গেছি হ্যাঁ টার্মটা। হ্যাঁ, আমাকে জানতে হবে আসলে যে আমাকে আমার জানতে হবে বডিতে আমাকে কোনটা কোন ধরনের, কাজ হ্যাঁ কোন করছে। হ্যাঁ ধরনের কোন ফুড কাজ ধরনের করতেছে। খাবারটা নিজের বডির জন্য রাইট, এটা একটা ইয়েস, ইম্পর্টেন্ট, যেটা আন্ডারস্ট্যান্ড। বললি না যে অনেকে ছোটবেলা থেকেই মোটা, কিন্তু ইয়েস, যদিও যাই বলি ছোটবেলা থেকে মোটা আর ছোটবেলা থেকে চিকন এই জিনিসটার সাথেও কিন্তু এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট, যে না সে এক্সারসাইজটা এমনি কিন্তু ইম্পর্টেন্ট মোটা অবশ্যই। হচ্ছে না, কারণ হ্যাঁ, বডিটাকে অ্যাডজাস্ট করে ইভেন আপু নিতে হবে। লাইক আপনি যেটা ইভেন বললেন আপু এক্সারসাইজটা আমার ইম্পর্টেন্ট, তো হ্যাঁ সেম অ্যাজ ex- একবারে আমি একটা ইন্টারাপ্ট করি ফুডিংটা খুব ইম্পর্টেন্ট। মাহফুজ। সেটা হচ্ছে শিওর। যেমন হুম ফুড যেমন হচ্ছে আমাদেরকে আবিষ্কার করতে হবে আমার বডিতে কোনটা আমার জন্য বেস্ট, ইয়েস, সেম কিন্তু হুম প্র্যাকটিসও সেম হয় ট্রেনিংটাও। যে ইয়েস, ইয়েস, হ্যাঁ। রাইট ট্রেনিংটাও। তো আমার জন্য কোনটা সব থেকে দ্রুত কাজ করবে এবং কোনটা কাজ করবে না। যেমন আমার কাছে ইয়েস, যেটা ফিল হয় যে আমার যদি স্ট্রেংথ ট্রেনিংটা প্রপার না হয় আমার কাছে মনে হয় যে না, আমি স্ট্রেংথটা হারায় ফেলছি। মানে এটা এখানে অনেক একটা সময় কি হ্যাঁ এখানে একটা মেন্টাল মেন্টাল ব্যাপার স্যাপারও কাজ কাজ করে। করে। হ্যাঁ, তা হুম আমার কাছে মনে হয় যে সবকিছু একটা হচ্ছে সমীকরণের মতো একটার সঙ্গে আরেকটা লিংক আপ হয়ে কাজ করে। হ্যাঁ অবশ্যই এটা আসলে সম্পূর্ণই মানে লাইক এক্সারসাইজ এবং ফুড এটা একদমই রিলেটেড, কেউ বলবে না যে না কোনোটা বাদ দিলে চলবে।
কারণ না আমি রাইট এরকম ওরা অনেকের কাছে শুনি প্রায় যে ইয়েস না আমি অনেক এক্সারসাইজ করছি ইয়েস তাহলে আপু, ঠিক আছে, এটা তাহলে আমি বলতে চাচ্ছিলাম। ফুডটা আমি হ্যাঁ 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 না বলো না, মাহফুজ, অনেকেই আমি আছে শুনতে খুব যাচ্ছি। খুব হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ করে, অনেকেই হুম হুম আছে। হুম না, এটাকে কিন্তু মানে কি বলবো, ডিমোরালাইজ করার কোনো ওয়ে নাই, বাট হুম তারা হুম যখন রেজাল্ট পাচ্ছে না, অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। কিন্তু ওনারা যদি এই জিনিসটা সম্পর্কে জানে বা একটু স্টাডি করে তাহলে কিন্তু হেল্পটা পাবে। কারণ আমি যে পরিমাণ এক্সারসাইজ করতেছি সেই পরিমাণ যদি আমার ফুডিংটা আমি মেনটেন করতে পারি, তাহলে আহ, আমার এক্সারসাইজটা আমার বডিতে ইফেক্টিভ হবে। আবার এমনও আছে, আমি জিনিসটা এভাবে করে বলতে চাচ্ছি, আপনি প্রতিদিন বার্গার খান, জাঙ্ক ফুড খান, এটা শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। টিকিট পজিটিভ, হুম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন এটা খেয়েও আপনি ফিটনেস মেনটেন করতে পারবেন, কিন্তু সেটা কি করতে হবে, আপনার ক্যালোরি আপনাকে মেজার করতে বার্ন হবে। করতে হবে। আপনি বার্গার খাচ্ছেন, আপনার হয়তো ক্যালোরি ওখানে আছে 1200 ক্যালোরি, এবং আপনি রান করলেন 5 কিলোমিটার, সেখানে হয়তো আপনার 500 ক্যালোরি খরচ হইলো, সো লাভ নাই। ব্যাপারটা এই জন্যই বলা হয় যে জাঙ্ক ফুড খাবেন না, এই ফুড গুলা খাবেন না, রাইস খাবেন না, এই জন্য বলা হয় যে আসলে ওইগুলার ক্যালোরি এত বেশি থাকে, যেটা আপনি এক্সারসাইজ করেও আপনি ওটাকে বার্ন করতে অনেক সময় পারবেন না। কাভার আপ করা দ্যাটস যাবে না। ওয়াই বলা, হ্যাঁ, কভার করা যাবে না, দ্যাটস ওয়াই ওগুলোকে না করা হয়। অত মানে পেঁচায় গোছায় না বলে সোজা এই খাবারগুলোকে না করে দেওয়া হয়, সুগার না করে দেওয়া হয়। বাট আপনি কিন্তু যদি সুগার নিয়েও কিন্তু আপনি রান করতে পারবেন। সো আমি নিজেও দেখছি, এক্সপিরিয়েন্স যেহেতু এক্সপিরিয়েন্স হয়েছি এই কারণে যে আমি যখন ইন্টারন্যাশনাল 2টা আল্ট্রা ম্যারাথন করতে গিয়েছি, আমি দেখেছি যে আমার সাথে কো রানার যারা, হয়তো রানিং এর ভিতরে রেড বুল ড্রিঙ্ক করতেছে, কোক ড্রিঙ্ক করতেছে। কয়েকদিন আগে, 1 বছর আগে প্রায়, রান উইথ নিক বাটার নামে একটা ইভেন্ট হয়েছিল। নিক বাটার একজন ব্রিটিশ আল্ট্রা ম্যারাথন রানার, সে 196 একটা ইভেন্ট করেছিল। সে বিশ্বের 196টা দেশে ফুল ম্যারাথন রান করেছিল। সে উইকলি ওয়াও। 3টা করে, 2টা অথবা 3টা করে, সে অ্যাটলিস্ট 2 উইকে তার 5টা করে ফুল ম্যারাথন থাকতো। সে আজকে রান করতো এক দেশে, রেস্ট নিত, কালকে ফ্লাই সে করে আরেক রানের উপরেই কান্ট্রিতে থাকতো। যেত। হ্যাঁ, সে ওখানে যে ফুল ম্যারাথন করতো। সো মানে অন্য তিনি যখন লেভেলের আমাদের বাংলাদেশ, পার্সন, মানুষ না, ইয়েস মানে জাস্ট অন্য লেভেলের কিছু বলতে হবে ইয়েস, এটাকে বলতে পারেন পুরাই। আপু, উনি যখন আমাদের বাংলাদেশে আসলো হ্যাঁ তখন আমরা বাংলাদেশের কিছু রানার ওনার সাথে রান করার সৌভাগ্য অর্জন করছিলাম। সেটার জন্য থ্যাঙ্কস জানাবো তাওহিদ বাড়ি ভাইকে, বিকজ উনি আমাদেরকে এই সুযোগটা করে দিছিলেন। ওনার সাথে যখন রান করছি, আসলে ব্যাপারটা কিন্তু ওনার সাথে রান করা, রান না করলেও আমাদের কিছু যায় আসতো না, বাট ওনার সাথে রান করে আমরা কিভাবে আম, উপকৃত হয়েছি সেটা হচ্ছে, ওনার সাথে যখন আমি রান করছি, আমি, সাজ্জাদ এবং আমাদের সাথে আরো কিছু রানার ছিল, বিডি রানার্স এর, আমরা তার সাথে শেয়ার করতে পারছি আমাদের নিজেদের কিছু কথাবার্তা, রান করতেছি, আমরা গল্প করতেছি তার সাথে। তো তখন আমি তার ফুডিং টুডিং এগুলো সম্পর্কে কথাবার্তা বলতেছিলাম। সে আমাদের সাথে যে পেসে রান করতেছে সেটা তার জন্য খুবই ইজি পেস, সে চাইলে আরো ফাস্ট পেসে রান করতে পারে, কিন্তু সে রান করতেছে না, বিকজ তার লেগস তাকে সেভ করতে হবে ফর দ্য নেক্সট রান। সে খাচ্ছে, তার ফুডিং নিয়ে যখন জিজ্ঞেস করতে, সে বলতেছে যে অ্যাকচুয়ালি আমি এখন যে পরিমাণ রান করতেছি, আমি ফুডিং নিয়ে আসলে খুব একটা ভাবতেছি না। সে কোক বা যাই যে জিনিসগুলোকে আমরা খুবই ক্ষতিকর হিসেবে কাউন্ট করি আমাদের ফিটনেসের জন্য, সে সেগুলো নির্দ্বিধায় খাচ্ছে, বিকজ তার কারণ ওটা না না, প্রবলেম কারণ হচ্ছে হচ্ছে না। মাহফুজ, কারণ তুমি 2 সপ্তাহের মধ্যে যদি কেউ 5টা করে তোমার ফুল ম্যারাথন দেয়, তাহলে তুমি চিন্তা ইয়েস, করো যে প্রায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 200 কিলোমিটার রানের বেশি, মোর দেন রান টু হয়ে যাচ্ছে। হান্ড্রেড কিলোমিটার হ্যাঁ, হ্যাঁ, আমি তো এটাই বলতে তখন কিন্তু চাচ্ছি। সে ঘাটতিতেই থেকে যাচ্ছে। হ্যাঁ, সে না, তার কিন্তু দ্যাটস, ফুডটা তো ওভাবে, হ্যাঁ রাইট, ফুডটা সো তো ওভাবেই নিতে হবে, এটাই হ্যাঁ হচ্ছে আপু, কথা, যে এটাই ক্যালোরি বলতে চাচ্ছি রাইট যে যেরকম রাইট বার্ন করবে সে সেভাবে তো যদি, তাকে ইনপুটও করতে হবে। হ্যাঁ, সে যদি জাঙ্ক ফুড খায় এবং সেটা বার্ন করে ফেলে, নো প্রবলেম। বাট আমরা যারা আসলে সেই পরিমাণ বার্ন হচ্ছে না, আমরা যদি সেই ধরনের ফুড ইনটেক করি, বা আমাদের বডির সাথে কোন জিনিসটা স্যুট করতেছে না, সেটা না জেনে ইনটেক করি, তাহলে আসলে অনেক সময় দেখা যায় ইফেক্টিভ ট্রেনিং করে ইফেক্ট বডিতে ইম্প্যাক্ট করতেছে না। সো আসলে আমরা তখন একটা মেন্টাল রাইট। ডিজিনেসে ভুগি আর কি। আমাকে আমাকে অবশ্যই আমার প্র্যাকটিসের ফুল প্ল্যানটা জানতে হবে, মেজারমেন্টটা জানতে হবে যে ইটস আমি কল্ড স্ট্রাকচার ট্রেনিং। রাইট রাইট আমি কতটুকু বার্ন করতে চাই। আমি যদি বার্ন করতে চাই 2000 ক্যালোরি, কিলো ক্যালোরি, তাহলে 2000 ক্যালোরির জন্য তো আমাদের কিন্তু অনেক রান করতে হয়। ইয়েস, অনেক রান করতে আমরা হবে। আমরা মনে অবশ্যই হয় অনেক 500 রান 500 করতে হয়। ক্যালোরি বার্ন করে, 500 ক্যালোরি রান করে বার্ন করানোর জন্য মনে হয় আমরা 10 কিলো
অলমোস্ট রান করি। হ্যাঁ 10 কিলো, রাইট, 10 কিলো তো করতেই হয়। হ্যাঁ ইয়েস, হ্যাঁ করতেই হয়, তো ইয়েস, সেক্ষেত্রে একটা ফুল ম্যারাথন যায় শুধুমাত্র 2000 কিলো, হ্যাঁ, কিলো সরি ক্যালোরি, 2000 কিলো কিলো ক্যালোরি ক্যালোরি হচ্ছে বার্ন করতে যায়। তো দরকার পড়বে। জিনিসটা হচ্ছে আমি দুটো প্রতিদিন তো বার্গার সম্ভব খেয়ে না নিলাম, আমার কিন্তু ওটা খুব ইজি ওয়েতে হচ্ছে, ওটা আমাকে কিন্তু হচ্ছে, আর্ন কিন্তু করলাম। আমার কিন্তু বডি থেকে, অবজেক্টিভ আরো অনেক খাবার আছে, যে ইয়েস, ফুড আছে হ্যাঁ যেগুলো আমি রাইট। অনেক বেশি খেতে পারবো, আমি অনেক বেশি হ্যাঁ খেতে থ্যাংক পারবো। ইউ, থ্যাংক ইউ সুপ্তা এন্ড মাহফুজ। মানে কি বলবো, আমার তো আড্ডা শেষ করতে ইচ্ছে করে না, অনেক ভালো লাগছে এবং রীতিমতো আমার আমার মনে হচ্ছে যে সুপ্তা এখনো তো আমরা এই আলোচনাই করলাম না, বিকেএসপি আমাদের ঝালমুড়ির পার্টি, কত গল্প রয়ে গেছে, আমার তো এটা বলাই হলো না যে বিকেএসপি এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ যে গুলো আমরা কিন্তু কি ইনশাল্লাহ আমারও মজা। আছে ইনশাল্লাহ। আপু, হ্যাঁ এক্সপিরিয়েন্স গুলো ঝালমুড়ি আমারও আছে পার্টির অভিজ্ঞতা। আর কারণ তুমি তো আমিও কিন্তু বিকেএসপির ওয়ান প্রচুর কাইন্ড অফ, অনেক সার্কেল পেয়েছো। হ্যাঁ না, জাহাঙ্গীরনগরে। পিকেএসপি সার্কেলের থেকেও বড় কথা হচ্ছে আমি যেখানে বড় হয়েছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, রেসিডেন্সিয়াল, ওটা হ্যাঁ। ইয়েস, ওটা ওয়ান কাইন্ড অফ ক্যাডেট কলেজ, ওয়ান কাইন্ড অফ ক্যাডেট ক্যাডেট কলেজ, কলেজ রাইট। বলা হতো। বোর্ডিং স্কুল ইয়েস, গুলার মধ্যে এই হ্যাঁ, মজাগুলা হয়, খুব বেশি মজা হয়। এবং মানে এবং আর আমি বলে বেশি না যে ছোটবেলা এই থেকে এই ওখানে বড় হয়েছি। আলোচনা শেষ হবে না, ইয়েস, এই আন্ডারস্ট্যান্ড, আড্ডা শেষ হবে না। শেষ হবে না। খুবই ভালো লাগলো, মানে মাহফুজ এবং সুপ্তা, মানে আমার মনে হয় দর্শক যারা আছেন তারাও শুনছেন, তাদেরও অনেক ভালো লাগবে, অনেক টিপস ওরা জানতে পারলেন, কারণ আমাদের মানে এখনকার জীবনে হেলথ সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা ইস্যু, কারণ বাঁচতে হলে সুস্থ থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর মাহফুজ তোমাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে তোমার জন্মদিন, এই জন্মদিনে তুমি থ্যাংক তোমার ইউ একটা আপু। অনেক বড় স্পেশাল ডে, সেটা তুমি আজকে আমাদের সবার সাথে শেয়ার করেছো, কারণ আজকে লাইভ যারা দেখছে সবাই তোমার এই অংশীদার হলো বার্থডে। তো তোমাকে অসংখ্য থ্যাংক ইউ আপু, ধন্যবাদ। এবং থ্যাংক ইউ। সুপ্তা মানে সুপ্তার গ্রামের বাড়িতে আছে, বাসার সব সিচুয়েশন এবং ইলেকট্রিসিটি চলে গেছে, সবকিছু মিলে ও সুন্দরভাবে আমাদেরকে সময় দিয়েছে। সুপ্তা তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আরো ধন্যবাদ আপু। একদিন আড্ডা হবে, আরো কথা হবে। ইনশাল্লাহ। তোমাদের ইনশাল্লাহ। দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মানে অনেক ভালোবাসা, মানে কি বলবো, আমি তো মনে হচ্ছে শেষ করতে আমার মোটেও ইচ্ছে আহ, করছে না, এই গল্প অনেক অনেক ভালো লাগছে শুনতে। কিন্তু বলে না, সময় তো চলেই যায়, ধরে রাখা যায় না, আন্ডারস্ট্যান্ড, শেষ করতেই হবে। তো ভালো সেটাই। থাকো। আহ ঠিক আছে ঠিক সুপ্তা। আছে, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন আপু, এবং এই সময়টা অনেক সংকটময় একটা সময় যাচ্ছে। আমরা শুধু নিজেরা যে সুস্থ থাকবো তা না, আমাদের যারা আমরা ইয়াং জেনারেশন আছি, আমার কাছে মনে হয় তাদের অনেক বড় একটা দায়িত্ব, যারা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ আছেন তাদের যত্ন নেওয়াটা, তাদেরকে সতর্ক করাটা, কারণ তারা অজান্তে তারা অনেক কিছু করে ফেলছে, কারণ তারা আসলে তারা না চাইলেও হয়ে যাচ্ছে। তা আমরা যারা আছি হ্যাঁ আহ একটু ইয়াং জেনারেশনের, যারা আমরা জানছি বিভিন্ন মিডিয়া কভারেজের মাধ্যমে বা বিভিন্ন সিস্টেমে আমরা জানতে পারছি, আমরা চেষ্টা করব যেন আমাদের বাবা মা সহকারে দাদা দাদি এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন আমরা সবাই সবার যত্ন নিতে পারি, এবং একসঙ্গে আবার একটি সুন্দর পৃথিবীতে শ্বাস নিয়ে আমরা বাঁচতে পারি। এবং নিশ্চয়ই ইনশাল্লাহ সেই দিন ইনশাল্লাহ খুব দ্রুত আসবে, সেই দিনটির ইনশাল্লাহ। অপেক্ষায়, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর মাহফুজ, তোমাকে আবার শুভকামনা এবং জন্মদিনের ধন্যবাদ। শুভেচ্ছা, সেই সঙ্গে বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা রইলো। মাহফুজের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। নদী আপু, আপনাকেও ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্মে সবাইকে জানার জন্য, ফিটনেস নিয়ে একটা সতর্ক বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আহ, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সুপ্তা। থ্যাংক ইউ। মাহফুজ হ্যাঁ তোমাকে আপু, তো অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে আসলে ধন্যবাদ দেওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু বলার নেই, যেহেতু যাবার বেলায়। তবে বাড়ি ভাইয়া, তাহিদ ভাইয়া কিছুক্ষণ আগে একটা কমেন্ট করেছেন নিক বাটারের রানটার ব্যাপারে। ভাইয়া থ্যাংক ইউ আপনাকে, থ্যাংকস এগেইন বিকজ অফ দ্যাট চান্স। আর হচ্ছে যে অন্যান্য সবার জন্য আহ এই সংকটময় সময়টাতে সবাই আসলে বাসায় থাকাটা তো সবসময় সম্ভব হয় না, যেহেতু অনেকের দরকারে বাইরে যেতে হয়। তো আপনারা যেটা ট্রাই করেন প্লিজ, আপনারা সেফ থাকার ট্রাই করেন এন্ড অ্যাক্টিভ থাকার ট্রাই করেন, বিকজ আপনারা যদি অ্যাক্টিভ না থাকতে পারেন তাহলে আসলে একে তো ইমিউনি সিস্টেমের ব্যাপারে সবাই আসলে খুব ব্যাপারটা নিয়ে খুব কথা বলতেছেই। তাছাড়াও আপনি যখন, যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখে, যখন এই লকডাউন পিরিয়ডটা শেষ হবে
আপনি এই সময়টাতে যত ইমিউনি সিস্টেমটা দিয়ে ফাইট করেন না কেন, আফটার আফটার কোভিড-19 আমাদের কিন্তু আসলে সিচুয়েশনটা সেম থাকবে না। তখন আমরা আমাদের শরীরে অনেক ধরনের অসুখ বিসুখ বাসা বাঁধতে পারে যদি আমরা এই সময়টাতে আমাদের শরীরটাকে শরীরের যে ইউটিলাইজটা না করি আর কি। তো একজন স্পোর্টসম্যান হিসেবে, একজন ফিটনেস এনথুসিয়াস্ট হিসেবে একটু কি আমার শেষ বলার ছিল। আর থ্যাংক ধন্যবাদ ইউ সবাইকে। মাহফুজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আমার বলা, দর্শক যারা আজকে দেখছেন এবং আমিও হয়তোবা অনেকের কমেন্টস আমরা পড়তে পারিনি, তাদেরকে বলছি আমি রিয়েলি দুঃখিত অনেক। আহ তবে সাথে থাকবেন ইনশাল্লাহ, নেক্সট ফ্রাইডে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।